যারা এই মুহূর্তে দেখছেন এবং পরে এই লাইভটি দেখবেন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রিয় লাইভ প্রোগ্রাম উসাফ ক্যারিয়ার আড্ডার চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি এবং লাইফের পুরোটি সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি, মোহাম্মদ ওয়াসিফ জামান প্রামাণিক, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাউস, ইউনিভার্সিটি 10 ব্যাচ। এবং আজকের হোস্ট হিসেবে এই অনুষ্ঠানটিতে থাকবে নিয়াজ রমিজ, ডিপার্টমেন্ট অফ ত্রিপলি। আর্মি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ উসাপ এর পক্ষ থেকে সবাইকে শীতল উষ্ণ শুভেচ্ছা। আপনি কোন ক্যাম্পাস থেকে এবং কোথা থেকে এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, এই লাইভ প্রোগ্রামটি এখনই দ্রুত আপনার টাইম লাইনে আপনাদের গ্রুপে শেয়ার করে দিন। আমরা নিজে জানি এবং অন্যকে জানতে সহযোগিতা করি। ধন্যবাদ ওয়াসিফ জামান প্রামাণিক। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে লাইভ আড্ডায় পুরোটা সময় জুড়ে হোস্ট হিসেবে আপনাদের সাথে আছি আমি শেখ নিয়াজ রমিজ, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি 10, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আমাদের মাঝে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি দ্বিতীয় ব্যাচের কৃতি ছাত্র এমডি শামীম আহমেদ ভাই, যিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে বিএসসি ইন ট্রিপলি ডিগ্রি অর্জনের পর দেশের সীমানা পেরিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ থেকে এমএসসি সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট এন্ড পিএইচডি ইন ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অস্টন ইউনিভার্সিটি ইউকে তে কর্মরত আছেন। তিনি তার মহামূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে সুদূর যুক্তরাজ্য থেকে, বাংলাদেশ থেকে অনেক দূর থেকে আর কি জয়েন করছেন। তো আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম শামীম ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নিয়াজকে, ধন্যবাদ ওয়াসিফকে আজকের প্রোগ্রামটাতে আমাকে ইনভাইট করার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি উসাবকে এই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। বিশেষ করে অনেক ক্ষেত্রে আমার অনেক স্টুডেন্টদের সাথে কথা হয় মোবাইলে, মেসেজে, অনেকেই আমাকে নক দেয় যে ভাইয়া বিভিন্ন পরামর্শ সম্পর্কে, যে হায়ার স্টাডিজ নিয়ে। তো আজকের এই প্রোগ্রামটার মাধ্যমে খুব ভালো কিছু হতে যাচ্ছে, এটার জন্য আমিও খুব এক্সাইটেড। খুবই ভালো লাগতেছে আজকের প্রোগ্রামটাতে উপস্থিত হতে পেরে। ধন্যবাদ সবাইকে। জি ভাই, দেশ ছেড়ে সুদূর প্রবাসে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর একটু তো খারাপ লাগবেই, পরিবার থেকে দূরে আছি, আর এটাই শুধু খারাপ লাগে। আর তাছাড়া এমনি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেক ভালো আছি। আপনার কাছে জানার ছিল যে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা কি ছোটবেলা থেকেই ছিল, নাকি ফ্যামিলি চাপে আর কি ভর্তি হওয়া? সত্যি বলতে আমি কিন্তু যখন খুব ছোট ছিলাম, তখন কেউ যদি জিজ্ঞাসা করতো যে বড় হয়ে কি হবো, আমি কিন্তু ডাক্তার বলতাম। তো ইঞ্জিনিয়ারটা ভুল করেই হয়ে গেছি। এর জন্য কিন্তু আমার ছোট ভাই, বিশেষ করে আমার ছোট ভাই, আমরা দুই ভাই, তো আমার ছোট ভাই এখনো খুব মন খারাপ করে যে ভাইয়া আমি তো ইঞ্জিনিয়ার হতে চাইছিলাম, বাট তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেলা, এখন তো আমার এখন ডাক্তার হইতে হবে। কারণ বাবা মার স্বাভাবিক, কারণ বাবা মার কিন্তু একটা ইচ্ছা থাকে যে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হবে, ব্যাপারটা এরকম। তো এখন আমার এই ইঞ্জিনিয়ারিং আসার পিছনে হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের পর সিদ্ধান্ত তখন একটু চেঞ্জ করলাম। এই কারণে চেঞ্জ করলাম যে সত্যি কথা বলতে যারা মেডিকেল সেক্টরে আছে তাদেরকে দেখি যে সারা জীবন খালি পড়া 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 পড়া, শুধু আর পড়া। তো সেক্ষেত্রে মনে হয় যে না, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাই। তো ইঞ্জিনিয়ারিং লাইনে এসে তখন আরেক বিপদে পড়লাম। এখনো দেখা যাচ্ছে পড়ার পিছু ছাড়তেছে না, এখন পর্যন্ত পড়াই চলতেছে। আমাদের একটা কথা আছে ভাই যে যা মুখস্থ করা যায় তা পড়ার নাম ডাক্তারি, আর যা মুখস্থ করা যায় না তা মুখস্থ করার নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ট্রান্সফরমেশন এগুলা। জি ভাই, একদম ঠিক। তো অনেকগুলো সাবজেক্টের ভিতরে ট্রিপলিতে কেন ভর্তি হওয়া? ট্রিপলিতে ভর্তি হওয়া বলতে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলতে আমাদের প্রথমে মাথায় কি আসে? প্রথমে কিন্তু মাথায় ইঞ্জিনিয়ারিং বলতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই কয়েকটা টার্মই তো আসে। সিএসসি আছে, এগুলাই মোটামুটি কিন্তু কম বেশি একটা পপুলার সাবজেক্ট। কিন্তু এর ভিতর হচ্ছে আমার ট্রিপলি চয়েস করার পিছনে কারণ হলো যে এটা কিন্তু একটা ব্যাপক একটা ফিল্ড। যেরকম ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, পাওয়ার ইলেকট্রনিক্স আছে, তারপর হচ্ছে অটোমেশন আছে। মানে আমি যেখানেই ইচ্ছা সেখানে যাই, ইভেন আমি যদি সিএসসি তেও যাই, দেখা যাচ্ছে মানে সব ক্ষেত্রেই একটা
ভাস্ট একটা আমার কাছে মনে হয়েছে যে ট্রিপলি সাবজেক্টের ভিতর আছে। দ্যাটস ওয়াই আমি ট্রিপলিটা চুজ করছি। আর এমনি কোনো স্পেসিফিক কোনো কারণ নাই। আসলে আমার ট্রিপলিতে ঢোকার পর, মানে ট্রিপলি শুরু করার পর বুঝতে পারছি হ্যাঁ আমি আসলে ট্রিপলি পড়তেছি। আচ্ছা, তো ভাইয়া আসলে প্রাইভেট ইউনিভার্সিটি বলতে জেনারেলি সবাই একটু ঢাকার দিকে ভর্তি হইতে চায়, একটু হাই কোয়ালিটি লাইফ লিড করতে চায়, লাক্সারিয়াস লাইফ। তো Right. বাউস্টে ভর্তি হওয়ার পিছনে আপনার গল্পটা কি, এখানে আসার কারণ? আচ্ছা, খুবই ভালো একটা কোশ্চেন। বাউস্ট, আসলে সত্যি কথা বলতে আমার বাসা হচ্ছে সৈয়দপুর। আমি কোনো ইয়াভাবে বলতেছি না যে আমার বাসা সৈয়দপুর। আমি আমার ইন্টারমিডিয়েট পাস করছি আমি সৈয়দপুর ক্যান পাবলিক থেকেই। তো এখন আমার বাসাটা হচ্ছে ঠিক বাউস্টের কিন্তু অপোজিটেই। তো আমার ঘরের দুয়ারের পাশে যেহেতু বাউস্ট, আমি কিসের জন্য বাহিরে থেকে পড়ালেখা করব? আমার বাসায় মায়ের হাতে রান্না খেয়ে যদি আমি 4 বছর কাটাই দিতে পারি, যেমন এখন তো মিস করতেছি মায়ের হাতে রান্নাটা, তাই না? তো দেখা যাচ্ছে যে এই কারণেই মেইনলি প্রথম টার্গেট ছিল বাউস্ট। আর তখন বাউস্টটা কিন্তু তখন একদম প্রথম, আমরা যখন ভর্তি হয়েছি 2015 সালে, ফার্স্ট ব্যাচ আসলো ফেব্রুয়ারিতে, আমরা আসলাম হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়েছে নভেম্বরের 15 তারিখ থেকে 2015 সালের। তো তখন কিন্তু আমাদের বাউস্টের সেই টিন শেড বিল্ডিংটা ছিল, খুবই স্মৃতি বিজড়িত আসলে আমাদের সেই দিনগুলা ছিল। মানে দেখা যাচ্ছে স্টুডেন্টও কম, সবাই সবাইকে চিনি, টিচারও হচ্ছে আমাদের খুবই হেল্পফুল। জানি এখনকার টিচাররাও অনেক হেল্পফুল, অনেক পুরাতন টিচাররা অনেকেই অনেক জায়গায় চলে গেছেন, ভালো ভালো অবস্থানে চলে গেছেন তারা। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে বাউস্ট আমার, মানে বাউস্টের যাত্রাটা ওভাবে করেই শুরু। আসলে ঘরের পাশের ইউনিভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তার জন্য বাউস্ট চুজ করা আর কি। আচ্ছা, তো আর্মি ইউনিভার্সিটি গুলা জেনারেলি তো হচ্ছে অনেক রুলস এন্ড রেস্ট্রিকশনে চলে, মানে আর্মি মানেই তো একদম রুলস এন্ড রেস্ট্রিকশন। তো একদম। এখানে আসার পরে প্রথম যখন আপনি ক্লাস শুরু করছেন, এই রুলস এন্ড রেস্ট্রিকশনের মাঝে কেমন লাগতো? আসলে রুলস এন্ড রেগুলেশন বলতে আমি ছোটবেলা থেকেই কিন্তু রুলস রেগুলেশনের মধ্যেই মানুষ। এই কারণ হচ্ছে আমার আমি বললাম তো আমি আমার ক্যান্টনমেন্টের স্কুলে, আমার মানে ক্যান্টনমেন্টের স্কুল কলেজেই আমার ছোট থেকে পড়াশোনা। তো আব্বু সেনাবাহিনীতে জব করার সুবিধার্থে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ গুলোতে আমার পড়াশোনা হয়েছে। তো এই রুলস রেগুলেশন গুলো আমার ছোট থেকে দেখে দেখে অভ্যস্ত। তো বাউস্টে আসার পরে যে আমার খুব একদম ব্যাপক চেঞ্জ মনে হয়েছে, ব্যাপারটা তা হয় নাই। তো অভ্যস্ত অভ্যস্ত ছিলাম। আচ্ছা ভাই, আমরা হচ্ছে যখন ইঞ্জিনিয়ারিং এ প্রথম ভর্তি হয়েছি, জেনারেলি ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে আসে হচ্ছে বাংলা মিডিয়াম থেকে। তো একদম, হ্যাঁ। ইংলিশ মিডিয়ামে আসার পরে প্রথম সেমিস্টার সবাই একটা ভালো মতো ঝামেলার ভিতরে পড়ে, হ্যাঁ। মুখস্থ করা, বোঝা। তো হুম, সেক্ষেত্রে হুম। আপনি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এবং উত্তরণের জন্য নতুন স্টুডেন্টের জন্য আপনার কিছু অ্যাডভাইস দিলেন? হ্যাঁ, খুবই ভালো একটা কোশ্চেন। প্রথম আমি কি কি সমস্যার ভিতর পড়ছিলাম, যেরকম আমি যখন প্রথম ইউনিভার্সিটি শুরু করি, ইউনিভার্সিটি কিন্তু ঘুরতে ঘুরতে ভাবটা বুঝতে বুঝতে বোঝা যায় যে হচ্ছে আমি কই এসে পড়লাম। তো ফার্স্টে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সাবজেক্ট প্রথম অবস্থায় এসে পুরোপুরি বাংলা মিডিয়াম থেকে এসে পুরো ইংলিশ কারিকুলামে, তার মানে দেখা যাচ্ছে যে পড়াগুলো, এক্সাম, সিটি, অ্যাসাইনমেন্ট, ল্যাব, এগুলার ফাঁকে দেখা যাচ্ছে যে আবার মানে নিজের আলাদাভাবে সময় বের করা। তো এগুলো খুবই প্রথম অবস্থায় খুব টাফ মনে হয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু প্রথম সেমিস্টারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, গুটি কয়েক স্টুডেন্ট ব্যতীত প্রথম সেমিস্টারে সবার রেজাল্টটা কিন্তু একটু খারাপ হয়। আমারও কিন্তু প্রথম সেমিস্টারের রেজাল্টটা খারাপ হয়েছিল। মানে তারপর থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো যাই হোক, প্রথম সেমিস্টারের মানে এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু সবার রেজাল্টটা হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম সেমিস্টারে এসে সবাই একটু বোঝার চেষ্টা করার জন্য যে আসলে আমি কি পড়তেছি, বড় ভাইদের একটা সাজেশন নেওয়া যে এই সেমিস্টারে কি কি পড়াগুলো হয়। কারণ মোটামুটি কিন্তু সিলেবাস মোটামুটি এক ব্যাচ জুনিয়র সিনিয়র কিন্তু সেমই থাকে মোটামুটি সিলেবাস গুলা। তো সেক্ষেত্রে তারা কি কি পড়ছেন, তাদের কি কি গাইডলাইন্স গুলা ছিল, তো এগুলো নিয়ে আগালে মনে হয়, আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলছি যে কারোর কোনো জানার থাকলে, কোশ্চেন থাকলে, ভাইয়ের কাছে কোনো কোশ্চেন করা থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটি দিয়ে দিবেন, আমরা ভাইকে সেই কোশ্চেনটা করতে পারবো, তাহলে আপনাদের জানতে সুবিধা হবে। আচ্ছা ভাইয়া, ভার্সিটি হ্যাঁ, লাইফের কোনো মজার স্মৃতি মনে পড়ে কিনা?
হ্যাঁ, ভার্সিটি লাইফে তো অনেক মজার স্মৃতি আছে। আহ, বিশেষ করে আমরা তো ত্রিপলি সেকেন্ড ব্যাচে ছিলাম। আমরা বেশ কয়েকটা প্রোগ্রামও পাইছি। আমাদের তখন ইমামুল হুদা ভিসি ছিলেন। ওই স্যারের আমলে তো আমরা খুব মানে অনেক এনজয় করছি। তারপর মজার স্মৃতি বলতে এই মুহূর্তে মজার স্মৃতি কোনটা বলবো, অনেকগুলোর ভিতর যদি ভাবতে যাই সেক্ষেত্রে কোনটা মজার স্মৃতি বলা উচিত? আচ্ছা, তো কোনো স্যার বা আমাদের ম্যাডামের সাথে বা কাউকে মনে পড়ে ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, স্যার ম্যাডাম স্যার ম্যাডাম গুলার সম্পর্কে যদি বলতে যাই, যেমন ক্লাসের ভিতর বলি, বিভিন্ন স্যার ম্যাডামদেরকে তো দেখা যাচ্ছে আমরা কোন স্যার ক্লাসে পড়াচ্ছেন, তো আমাদের পিছন থেকে পড়ার ভাল লাগতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু সবাই বিশেষ করে স্যারকে একটু বিরক্ত করার চেষ্টা করতাম। বিশেষ করে দেখা যাচ্ছে স্যার আজকে না থাক, আজকে না থাক। আর আরেকটা সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, প্রত্যেকটা সিটিতে আমি সিআর ছিলাম 4টা বছর, তো প্রত্যেকটা সিটিতেই আমার আগের দিন রাত্রেবেলা আমার ফোনের পর ফোন, দোস্ত সিটি পিসা, দোস্ত সিটি পিসা, কালকে এই সমস্যা, দোস্ত সিটি পিসা। এখন আমি কি করব? আমি তো পড়তাম বিপদে। দেখা যাচ্ছে যে আমি স্যারকে ফোন দিয়ে বলতাম যে স্যার কালকে কি সিটিটা না নিলে হয় না, একটু পিছাইলে পরবর্তী দিন নিলে কি হয় না? স্যার এই দিক দিয়ে হচ্ছে আমাকে ঝাড়ি দিত যে কিসের জন্য সিটি পিছাইতে হবে, সিটি তো পিছানো যাবে না, অনেক সিলেবাস বাকি আছে এখন পর্যন্ত, সিটিটা না নিলে সমস্যা। আর এই দিক দিয়ে স্টুডেন্ট মানে আমার ফ্রেন্ডদেরকে বুঝাইতে পারতাম না যে হচ্ছে আহ, যে স্যার তো এখন মানতেছে না। এখন ওদেরকে বলতে গেলে যে না, ওরা ভাবে যে হচ্ছে না আমি হয়তো বা সিটি পিছাইতে চাচ্ছি না, ব্যাপারটা এরকম। তো এই জিনিসগুলো খুবই মজার ছিল, যে আচ্ছা সিটি পিছানোর ইয়াটা। আচ্ছা, কোনো স্পেসিফিক কোনো স্যার বা ম্যাডামকে কি মিস করেন? হ্যাঁ, ভার্সিটির সব স্যার ম্যাডামদেরকেই মিস করি। সব স্যার ম্যাডামরাই খুবই ভালো ছিলেন, আন্তরিক ছিলেন, অনেক স্নেহ করতেন আমাদেরকে। তো খুবই সবাইকে আচ্ছা খুবই ভাইয়া, মিস করি। আর আমাদের বিশেষ করে এখন আজকে শ্রদ্ধা করতেছি, সরি আমি ইন্টারাপ্ট করার জন্য, জি জি, কোনো সমস্যা নেই। আমাদের ডিন স্যারকে আসলে খুবই আমরা স্মরণ করতেছি। আমাদের ডিন স্যার খুবই ভালো একজন মানুষ ছিলেন। ওনাকে নিয়ে আমরা ডক্টর অনেক মামুনুর মজা রশিদ স্যার। করছি, আমরা আমরা অনেক মজা করছি ওনাকে নিয়ে ভার্সিটিতে, তারপর সবকিছুতে। কিন্তু এখন ভাবতেও খারাপ লাগে যে স্যার আমাদের মাঝে নাই এই মুহূর্তে। খুব মিস করি স্যারকে। আপনি তো এখানে ছিলেন না ওনার মারা না যাওয়ার না, পর? আমি ছিলাম না, আমি বাহিরে ছিলাম। আচ্ছা ভাইয়া, আমাদের লাইভে একজন কোশ্চেন করছে, মুহিত শান্ত, যে ভাইয়া জি। ত্রিপলি থেকে বিএসসি করার পরে মাস্টার্স করা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা কোশ্চেনটা দুইভাবে উত্তর দিতে পারি। সেটা হচ্ছে মাস্টার্স ত্রিপলি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর যদি বাংলাদেশে জব করার ওয়ে থাকে, দেখা যাচ্ছে আমি বাংলাদেশে জব করতেছি, যে কোনো গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব হোক, এখন সেক্ষেত্রে কোনো জবে কিন্তু খারাপ না, সব জবই অনেক ভালো। যদি একাডেমিক লাইনের জব হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে হ্যাঁ, একাডেমিক লাইনের জব যেরকম হতে পারে কোনো ইনস্টিটিউট বা কোনো ইউনিভার্সিটির টিচিং প্রফেশন বা বিভিন্ন ধরনের একাডেমিক লাইন যদি হয়, সেক্ষেত্রে এমএসসি করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি দেখা যাচ্ছে যদি কোনো বিভিন্ন এমনি ইয়া জবগুলা, কমার্শিয়াল যে জবগুলো আছে, তো এই এই সমস্ত জবগুলোর ক্ষেত্রে আমি বলবো, মনে করি যে এমবিএ করাটা ভালো তাদের জন্য। কারণ সেই ক্ষেত্রে তারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি দেখা যাচ্ছে এমবিএ করলে ম্যানেজমেন্টটা তাদের জন্য একটা ভালো হবে। আর ওভারঅল এমনিতে মাস্টার্স তো অবশ্যই নিজের জানার জন্য, তো মাস্টার্স অবশ্যই হায়ার স্টাডিজ অবশ্যই গুরুত্বপূর্ণ। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, হুম। একটা প্রশ্ন জাগে যে আপনার দৃষ্টিতে আমাদের ভার্সিটি কি স্টুডেন্টের সঠিকভাবে তুলনা করতে পারছে, সুন্দর করে কি গড়ে তুলতে পারছে আমাদের ভার্সিটি, খুবই নাকি ভালো আমাদের প্রশ্ন। আরো আরো কিছু ডেভেলপমেন্টের প্রয়োজন? আসলে কি মানে সত্যি কথা বলতে কেউই তো পারফেক্ট না। এই মানে যে কোনো কিছুই বলি না কেন, এই বুয়েটের একজন স্টুডেন্টকে যে তুমি জিজ্ঞাসা করো যে হচ্ছে ভাই আপনার কি বুয়েটের এই কারিকুলাম কি আপনার ভালো লাগতেছে, কিন্তু বুয়েটের স্টুডেন্ট কিন্তু বলবেন না, এটার কিছু না কিছু ল্যাগিংস থাকবেই। প্রত্যেকটারই একটা খারাপ দিক ভালো দিক থাকে। তো আমি সেই হিসেবে বাউস্টকে যদি এখন তুলনা করতে যাই, একজন প্রাক্তন ছাত্র হিসেবে, বাউস্টের এডুকেশন সিস্টেম খুবই আপডেটেড।
বাউস্টের এডুকেশন সিস্টেম খুবই আপডেটেড এবং তারা যুগের সাথে বর্তমানে যা চলতেছে তাই নিয়ে কিন্তু তারা স্টাডি করে, অর্থাৎ ব্যাকডেটেড টাইপের কোনো কিছু কিন্তু তারা পড়ায় না সচরাচর। অন্যান্য ইউনিভার্সিটি দেখা যাচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে আগে যেরকম ধরনের তাদের ইয়া ছিল, কারিকুলাম গুলো ছিল, তারা সেই কারিকুলাম গুলোই রাখতেছে। বাট বাউস্ট কিন্তু আপডেট করে বিভিন্ন ধরনের, এখন এটা চলতেছে ঠিক আছে, এখন এই কোর্সটা ইনক্লুড করা উচিত। আর আমরা কিন্তু আরেকটা জিনিস, বাইস্ট বা বায়োট আমাদের কিন্তু ক্রেডিট 163 ক্রেডিট, যেটা বাংলাদেশের মধ্যে আমি মনে করি সর্বোচ্চ ক্রেডিট। তো বাউস্টের কারিকুলাম, তারপর কোর্স, তারপর হচ্ছে সবকিছু শিক্ষাদান, ল্যাব ফ্যাসিলিটিস, বাউস্টের কিন্তু যে ল্যাব ফ্যাসিলিটিস গুলো আছে কম্পেয়ার দেন এনি আদার ইউনিভার্সিটিস, আমি মনে করি যে বাউস্টের ল্যাব ফ্যাসিলিটিস হচ্ছে বেস্ট। জি। আর আমি আমার মাস্টার্স চলাকালীনও আমি বুঝতে পারছি আমার জিনিসগুলা, আমার স্টাডিজ মাস্টার্স করার সময় আমার যে টপিকস গুলা আমার বুঝতে কোনো সমস্যা হয় নাই। কেন বুঝতে সমস্যা হয়নি? কারণ হচ্ছে এগুলো কিন্তু আমার তখন, আমি যদিও মাস্টার্স করতেছি বাট আমার এই যে বেসিক গুলা কিন্তু আমার বাউস্ট থেকেই আমি নিয়ে যে বেসিক গুলা আমার চলতেছে এখন পর্যন্ত, স্টিল না আমি বাউস্টের বেসিক দিয়েই চলি। সো আমি মনে করি বাউস্ট অবশ্যই খারাপ দিক ভালো দিক তো থাকেই, বাউস্ট অবশ্যই ভালো। মানে বাউস্ট হচ্ছে বাইরের দেশে হায়ার স্টাডিজ নেওয়ার জন্য যতটুকু স্ট্যান্ডার্ডিটি আছে সেটুকু মেইনটেইন করে আপনার মতে? এক্স্যাক্টলি। ভাইয়া কমেন্ট থেকে একটা কোশ্চেন আসছে, মুনতাসির তহমিদ মুন্না, ট্রিপলি 10 ব্যাচ। ভাইয়া কলেজ লাইফ আর ক্যান্টনমেন্টের লাইফ কেমন ছিল? হ্যাঁ, কলেজ লাইফ আর ক্যান্টনমেন্টের লাইফ ভালো ছিল। আর বিশেষ করে আমরা খেলাধুলা করতাম, তো দেখা যাচ্ছে যে অনেক বন্ধু বান্ধব ছিল। তারপর ওই দেখা যায় বাউস্টের পিছনে যে মাঠটা আছে ওই মাঠে আমরা খেলাধুলা করতাম সবাই মিলে, তো খুবই ভালো ছিল। আমার মনে হয় মুন্না যে কোশ্চেনটা করছে, মুন্নার সাথে মনে হয় আমি খেলাধুলা করছি। জি জি জি, ও বলতেছিল আমাকে যে ভাইয়ের সাথে খেলাধুলা করছি, একসাথে তারাবির নামাজ পড়ছি, আরো কিছু তারাবি নামাজ পড়তাম, আমরা মসজিদে পড়তাম, মানে খুবই ভালো একটা সময় গেছে, খুবই মিস করি। ভাইয়া আপনার হচ্ছে এমডি মুইজ শাহরিয়ার আপনাকে সালাম জানিয়েছেন, এমডি নুরুল আফসার বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত আছে। আর ধন্যবাদ। আদিব নাহিয়ান খান আপনাকে কোশ্চেন করছে, আপনি ইএমআই কোরের প্রশিক্ষণ ছিলেন, এই টিচিং প্রফেশনটা কি আপনার স্কলারশিপের বা হায়ার স্টাডিজ এর উপর কোনো ভালো ইফেক্ট ফেলেছিল কিনা? খুবই ভালো একটা কোশ্চেন। আসলে আমি একটু আমার সম্পর্কে একটু বর্ণনা দিই, আমার সম্পর্কে একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি বাউস্টের বেসিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আমি একটা জবে ঢুকছিলাম, সেটা হচ্ছে অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রাইভেট মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বোক ইন্টারন্যাশনাল হংকং লিমিটেড। সেখানে 6 মাস জব করছি। করার পাশাপাশি হচ্ছে আমি বিভিন্ন জব খুঁজতেছিলাম, প্লাস বাহিরে তো আমার শুরু থেকেই একটা টার্গেট ছিল। তো সেক্ষেত্রে আমি তারপর আমার ইএমই করে, বাংলাদেশ আর্মির ইএমই করে আমার জব হয় টিচিং প্রফেশনে। তো এই একাডেমিক লাইনে যখন আমি ঢুকলাম তখন কিন্তু আমার কাছে জিনিসটা মনে হয়েছে না, একাডেমিক লাইনটাই হচ্ছে মানে খুব ভালো একটা লাইন। আর আমার নিজের ক্ষেত্রে, সবার আলাদা আলাদা যার যার মানুষ ভেদে ভ্যারি করে, আমার ক্ষেত্রে মনে হয়েছে যে না, আমার হচ্ছে এরকম কি বলবো, পাবলিক জবের থেকে আমার কাছে মনে হয় যে একাডেমিক জবগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। তো সেক্ষেত্রে তারপর থেকে আমি একাডেমিক লাইনের প্রতি একটু বেশি ঝুঁকছি। আর এইটার যে আমার টিচিং প্রফেশনের এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার নট অনলি আমার মাস্টার্সের তো অবশ্যই চান্স পাওয়াটা আমি মনে করি যে হচ্ছে বিভিন্ন সবকিছু যদি ক্রাইটেরিয়া সবই ঠিক থাকে তাহলে তো খুব সহজেই মাস্টার্সের চান্স পাওয়া যায়। বাট পিএইচডির ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের এই টিচিং প্রফেশন, দেন আমি মাস্টার্সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তো এই সবকিছুই খুব ভালো একটা ইফেক্ট পড়ছে যে আমার পরবর্তী পিএইচডি ফুল ফান্ডিং পিএইচডিটা পেতে। এমডি নাইমুর কোশ্চেন করছে, একটু নন ডিপার্টমেন্টাল কোশ্চেন, যে ভাই আমি আইপি তে অথবা মেকানিক্যালে ভর্তি হতে চাই, সেক্ষেত্রে আপনার সাজেশন কি? হ্যাঁ, আইপি মেকানিক্যাল খুবই ভালো সাবজেক্ট। আইপি মেকানিক্যাল আসলে ইঞ্জিনিয়ারিং এর কিন্তু কোন সাবজেক্টই বলা যাবে না যে হচ্ছে আমারটাই সাবজেক্টই সবচেয়ে ভালো, কারণ সব সাবজেক্টেরই একটা ভ্যালু আছে। তো দেখা যাচ্ছে যে আইপি কিন্তু বিভিন্ন ধরনের মেকানিক্যাল সেক্টর যে জবগুলো আছে, তো আইপি আমি মনে করি যে এখন বর্তমানে ইন্ডাস্ট্রি নির্ভর কিন্তু সব দেশ, মানে সব দেশগুলো যেগুলো চলতেছে টেকনোলজি ইন্ডাস্ট্রি সবকিছুই কিন্তু আপ টু ডেট। তো
একজন আইপি ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারের পাশাপাশি কিন্তু তার ম্যানেজমেন্টটা খুব ভালোভাবেই শিখে। সো তার জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সে ম্যানেজমেন্টও শিখতেছে, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিংও শিখতেছে। সো তার জন্য কিন্তু একটা খুব ভালো একটা ইফেক্ট পড়ে হচ্ছে জব লাইফে যে। তো আইপি অবশ্যই মানে ভালো একটা সাবজেক্ট করতে কমেন্ট পারে। বক্স থেকে আরেকটা কোশ্চেন নিচ্ছি। তামজিদ সাফায়াত কোশ্চেন করছে যে ভাইয়া বাউস্টের সিএসসি ডিপার্টমেন্ট আর ব্যারাক এনএসইউ এর মধ্যে কোনো পার্থক্য আপনি করতে পারবেন কিনা, আপনার ফ্রেন্ড সার্কেল কেউ যদি হচ্ছে থেকে থাকে অন্যান্য ইউনিভার্সিটির? হাউসের কোন সাবজেক্ট, সিএসসি জি জি। নাকি নাকি না, জাস্ট আমাদের ওভারঅল? ভার্সিটির সিএসসি এর সাথে এনএসইউ বা হচ্ছে ব্যারাক ইউনিভার্সিটির সিএসসি এর একটা কম্পারিজন আচ্ছা আছে। আচ্ছা। না, ব্রাক ইউনিভার্সিটি, তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটি, এগুলোও ভালো ইউনিভার্সিটি, কারণ এগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির দিকে মানে উপরের উপরের কাতারই আছে। আমি এইখানে বাহিরে আসার ক্ষেত্রে, আমি বাহিরে আসার পর আমি যেটা উপলব্ধি করতে পারছি যে ব্রাক ইউনিভার্সিটির স্টুডেন্ট বা একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, এই দুটার নামই আমি বলতেছি, এই কারণে বলতেছি যে এই দুটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের ইংলিশ স্পিকিং কিন্তু কম্পেয়ার দেন এনি আদার ইউনিভার্সিটিজ খুবই ভালো থাকে। এটা কিন্তু মানে ট্রু ফ্যাক্ট। তো ওদের একটা মনে হয় প্রেজেন্টেশনের একটা কালচার ওদের ওখানে একটা আলাদা আছে। প্রেজেন্টেশন হ্যাঁ আছে। যেমন আমাদের ইউনিভার্সিটি ঠিক আছে, আমাদের ইউনিভার্সিটি তো মানে ইংলিশ কারিকুলাম সবকিছুই ঠিক আছে, বাট ব্রাক ইউনিভার্সিটি হচ্ছে তাদের কিন্তু, আমি যতদূর জানি, আমার ভুলও হইতে পারে, তাদের ইউনিভার্সিটির ভিতরে ঢুকলো মানে তাদের মানে কোনো বাংলা নাই, মানে সব ইংলিশ, তাদের সবকিছুই ক্লাস ক্লাস থেকে শুরু করে সবকিছুই তাদের ইংলিশে। এটা বাহিরের জন্য মানে খুব ভালো ভূমিকা রাখে। কিন্তু বাউস্ট, ব্রাক, তারপর হচ্ছে সবই ভালো ইউনিভার্সিটি। হ্যাঁ, বিএসসি শেষ করার পর প্রথম জব কতদিন পরে পেয়েছিলেন এবং জব প্রিপারেশনের ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স কিরকম? আমার বিএসসি পাশ করার পর আমি সার্টিফিকেট পাওয়ার আগেই জব পাইছি, ফার্স্ট জবটা। আমার সার্টিফিকেট পাইছি নভেম্বরের 9 তারিখে, আর আমি জয়েন করছিলাম নভেম্বরের 1 তারিখ, সরি জানুয়ারির 9 তারিখে আমি সার্টিফিকেট পাইছি 2020 সালের। আর হচ্ছে আমি 2020-এর জানুয়ারির 1 তারিখ থেকেই আমি হচ্ছে মানে অর্থাৎ 9 দিন আগেই আমি জয়েন করছিলাম। তারপর ছুটি নিয়ে এসে আমি সার্টিফিকেট কালেক্ট করে গেছিলাম। তো এটা হচ্ছে মার্কশিট বা ওই আমার দিয়েই আর কি আমার জবটা হচ্ছে ইউনিভার্সিটির মার্কশিট আর হচ্ছে একটা প্রফেশনাল দিয়ে। আর এখন পর্যন্ত আমি এই যে পিএইচডি লেভেল পর্যন্ত আসছি, খুব দুঃখের বিষয় সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত বাউস্টের প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে সব চলতেছি, কারণ আমাদের এখনো মেইন সার্টিফিকেট আমরা এখনো পাইনি। জি ভাই, আপনার জন্য একটা মানে সুখবর যে খুব শীঘ্রই আমাদের ভার্সিটি কনভোকেশনের আয়োজন করতে যাচ্ছে। ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং আপনার সাথে দেখা হইতেও পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, খুবই ভালো লাগবে। দেশে এবং ফরেনে আপনার ট্রিপলি জব মার্কেট কেমন অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর? আচ্ছা, ট্রিপলির জব ডিমান্ড আমি যদি ইউকে এর ক্ষেত্রে বলি, ইউকেতে ট্রিপলির জব ডিমান্ড প্রত্যেকটা সেক্টরেই ট্রিপলির জব ডিমান্ড আছে। যেরকম পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে ট্রিপলির স্টুডেন্টদের দরকার। তারপর এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলো আছে, এই দেশের যে গাড়ি ম্যানুফ্যাকচারিং করে, সেগুলোতেও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পাশাপাশি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স টেকনোলজির যে কোম্পানিগুলো আছে, সেগুলোতেও হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং লাগে। তো বিভিন্ন মানে এই ইউকেতে আমার কাছে মনে হয় যে, যদি আমি ইউকেতে বর্তমানে তো ইউকেতে আছি, তো আমি ইউকে তুলনাতে করি, আমি সব ক্ষেত্রেই দেখতে পাই যে হ্যাঁ, ট্রিপলির একটা ভালো একটা ডিমান্ড আছে। জি ভাই, ধন্যবাদ। পড়াশোনা ছাড়াও ভার্সিটির কোন অ্যাক্টিভিটিস গুলো জরুরি? পড়াশোনা ছাড়াও ভার্সিটির অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে আমি মনে করি, আমার কাছে মনে হয় যে বিভিন্ন ধরনের যে ক্লাবগুলো আছে, যেরকম ডিবেটিং ক্লাব, এটা হচ্ছে কথা বলা, জড়তা টরতা, এগুলা কিন্তু খুব ভালো মানে কাটে। কারণ আলটিমেটলি কিন্তু পড়াশোনাই সবকিছুর জন্য যে লাগতেছে ইন ফিউচারের জন্য তা কিন্তু না। দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি কিন্তু আমাদের, যেমন আমাদের এই যে ক্যারিয়ার সোসাইটি অফ বাউস্ট, সিএসবি, এখন এই ক্যারিয়ার সোসাইটি অফ বাউস্টের এই মেম্বার হলে বিভিন্ন ধরনের কিন্তু তাদের অ্যাক্টিভিটিস গুলোর সাথে তারা জড়িত থাকে। সিভি কিভাবে সিভি মেকিং করা লাগে, তারপর হচ্ছে এই টাইপের কিন্তু তারা অনেক ধরনের অ্যাক্টিভিটিস গুলোর সাথে জড়িত থাকে। তো ক্যারিয়ার সোসাইটি অফ বাউস্ট, তারপর ডিবেটিং সোসাইটি আছে, তারপর ফটোগ্রাফিক সোসাইটিও আছে।
তো এগুলো সবগুলা নিজের একটা পার্সোনাল স্কিল একটা ডেভেলপ হয়। দেখা যাচ্ছে আমার সিভি তৈরি করতে শুধুমাত্র যে আমার সিভিতে আমি শুধুমাত্র লেখাপড়া করতে আসছি, আমি সিজি আমার খুবই হাই সিজি আছে, আমার মানে সবকিছু খুবই হাই, আমি পড়াশোনা কেন্দ্রিক, বাট আমার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নাই, এটা কিন্তু আমার নিজের জন্য একটা লস। আর খুবই ভালো হয় তোমরা যদি আরেকটা মানে ক্লাব তোমাদের যদি থাকে, মানে বাউস্টে যদি এটা আছে কিনা আমি জানি না, যে আইএলটিএস এর মানে ইংলিশ যারা দেশের বাইরে যদি আসতে চায় তারা যদি দেখা যাচ্ছে যে নিজেরা একটা, যেমন ইংলিশ ডিপার্টমেন্টের সম্ভবত তাদের নিজস্ব ক্লাব হয়তো আছে, যে তারা এই ক্লাবের মধ্যে একজন আরেকজনের সাথে ইংলিশে কমিউনিকেট করে। রিসেন্টলি আপনার আইআইবির যে হচ্ছে সিলেবাস, ওটা অনুযায়ী আমাদের প্রত্যেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে প্রথম সেমিস্টারে ল্যাব হিসেবে একটা ইংলিশ আর কি স্পিকিং অ্যাড করা হয়েছে। জি জি। তো এরকম ক্লাবও যদি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অ্যাক্টিভিটিস, এই যারা বাহিরে আসতে চায় তাদের আইএলটিএস এর একটা প্রিপারেশন শুরু থেকেই একটা নেওয়া থাকলো। ভাইয়া যেহেতু ক্লাবের কথা বললেন ভাইয়া, হচ্ছে তাহলে আপনি কি কোনো ক্লাবের সাথে যুক্ত ছিলেন যখন ইউনিভার্সিটিতে? আমি ক্যারিয়ার সোসাইটি অফ বাউস্টের সাথে যুক্ত ছিলাম। আচ্ছা। তারপর হ্যাঁ, ক্যারিয়ার সোসাইটি অফ বাউস্টের সাথে অ্যাকচুয়ালি আমি ক্যারিয়ার সোসাইটি অফ বাউস্টের হচ্ছে ফাউন্ডেশন মেম্বার ছিলাম। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া বিএসসি এর কতদিন পরে ফরেনে আর কি স্কলারশিপ পান, বা হচ্ছে ওটার পাওয়ার যে প্রসিডিউরটা আমরা কিভাবে প্রিপারেশন নিব, ওটার জন্য আইএলটিএস কতটুকু গুরুত্বপূর্ণ, জিআরই কতটুকু গুরুত্বপূর্ণ, একটু বড় কোশ্চেন। আচ্ছা, এটা তাহলে আমি কয়েকটা ধাপে ভাগ করি, ঠিক আছে? এই বাহিরে কিভাবে দেশের বাহিরের জন্য প্রিপারেশন নেব, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটা আমি কয়েকটা ক্যাটাগরিতে যদি ভাগ করি, প্রথমে হচ্ছে কি সিজিপিএ। এখন আমি বাসটা এখন বর্তমান রানিং স্টুডেন্ট, সেক্ষেত্রে আমার প্রথম কিন্তু আমি এখন বাহিরে যাব এটা যদি চিন্তা ভাবনা করে আমি বাহিরের সবকিছুই করতেছি বাট আমি নিজের স্টাডিজে ফোকাস দিচ্ছি না, আলটিমেটলি কিন্তু মানে ফলাফল জিরো। সো সিজিপিএটা ভালো রাখতে হবে। এখন ভালো রাখবো, এটার একটা ব্যান্ড কিভাবে আমি সিজিপিএ ভালো রাখার একটা ব্যান্ড দিচ্ছি, আমি এটা জাস্ট আমি আমার মতো করে ইনফর্মাল ভাবে বলতেছি, এটা কোনো একদম কোনো মানে তাবিজ না যে হচ্ছে এটাই একদম মেইন। তো সেক্ষেত্রে আমার কাছে যতদূর মনে হয়েছে যে যদি 3.00 থাকে, অর্থাৎ একদম মানে আমি যদি লো হিসেবে বলি যে 3.00 ইজ গুড রেজাল্ট, 3.25 বেটার, 3.50 প্লাস বেস্ট, ঠিক আছে? এই কয়েকটা ক্যাটাগরিতে। তার মানে কি আমার যদি 3.07 এরকম যদি আমার সিজিপিএ থাকে, দ্যাট মিনস আমি কি দেশের বাইরে যেতে পারবো না? অবশ্যই পারবো। তো সেক্ষেত্রে তখন আমার এই রেজাল্টটা কভার করার জন্য তখন আমার কিসে ফোকাস দিতে হবে? তখন আমার আইএলটিএস এর ফোকাস দিতে হবে বেশি। আইএলটিএস এর এখন স্কোর কত, আইএলটিএস এর স্কোর হলে ভালো? তো আইএলটিএস এর হচ্ছে যদি 6.5 নো ব্যান্ড লেস দ্যান 6 যদি থাকে, সেক্ষেত্রে একটা ভালো একটা মানে স্কলারশিপ পাওয়ার জন্য একটা অগ্রাধিকার থাকে। তো আমি কি কি থাকতেছে, প্রথমে হচ্ছে সিজিপিএ, একটা ভালো একটা সিজিপিএ যদি থাকে, দেন আমার যদি আইএলটিএস এর স্কোর একটা ভালো থাকে, আর যদি ইউএস এর ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে জিআরই যদি একটা ভালো স্কোর থাকে, দেন সব মিলে দেখা যাচ্ছে আমার স্কলারশিপ পাইতে সুবিধা হবে। পাশাপাশি যদি তোমার কোনো কারণে তোমার পাবলিকেশন যদি থেকে থাকে, তোমার যদি সব স্টুডেন্টকে আমার একটা সাজেশন থাকবে যে তোমরা তোমাদের ডিসার্টেশন যেটা থাকবে, ডিসার্টেশন মিন্স থিসিস যেটা থাকবে তোমাদের ব্যাচেলরের ফাইনাল ইয়ারের যে থিসিস, এই থিসিসটা তোমরা প্রজেক্ট করো বা থিসিস করো, এইটা খুব ভালোভাবে করে এবং সেটাকে যদি একটা পাবলিকেশন আকারে রূপ দেওয়া যায়, কারণ এটাও কিন্তু একটা পরবর্তীতে ভালো একটা ভূমিকা রাখবে। আমি উদাহরণ হিসেবে যদি বলি, আমি ব্যাচেলর শেষ করার পর মাস্টার্সে আমি ইন্ডিভিজুয়াল যে থিসিস করছি, ইন্ডিভিজুয়ালের আমার ডিসার্টেশনের টপিকস ছিল এনার্জি হারভেস্টিং সিস্টেম। সো আমি যখন পাস করলাম, এমএসসি শেষ করলাম, করার পর কিন্তু আমি মানে খুঁজতেছিলাম যে ফুল ফান্ডেড পিএইচডি রোটেশনাল এনার্জি হারভেস্টিং সিস্টেম অথবা এনার্জি হারভেস্টিং সিস্টেমে কি কি টপিকসে আমার মানে এই টপিকসের মধ্যে কোন কোন স্কলারশিপ পাওয়া যায়। তো এই আমার একটা থিসিসই আমার কিন্তু স্কলারশিপ ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পাইতে সাহায্য করছে। দ্যাট মিনস একটা কিন্তু থিসিসটা খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা যদি দেখা যাচ্ছে এখন থেকে মানে দেখা যাচ্ছে তোমরা ব্যাচেলর থেকে যদি অ্যাডভান্স থাকো, আমি যদি এই ব্যাচেলরের আমার থিসিসটা খুব আরো একটু ভালো করতাম তাহলে হয়তো বা আমি আরো একটু ভালো হইতো।
আচ্ছা ভাইয়া, আমাদের ভার্সিটির আসানবী পলাশ স্যার কোশ্চেন করছে, উনি আইবি ডিপার্টমেন্টাল হেড। স্যার কোশ্চেন করছে, হ্যাঁ, একটি ভালো রিসার্চ প্রপোজাল কি ভালো ফান্ডিং পেতে সহায়ক? ধন্যবাদ স্যার। স্যারকে প্রথমে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যারের সাথে সম্পর্ক মানে খুবই ভালো একটা সম্পর্ক। স্যার খুবই স্নেহ করতেন আমাদেরকে। তো একটা প্রপোজাল, একটা মানে রিসার্চ প্রপোজাল, মানে এখন এই ক্ষেত্রে স্যার আমি কয়েকটা যদি ভাগে ভাগ করি, সেক্ষেত্রে কোন পিএইচডি ফান্ডিং গুলা যদি আমি ইউকে এর ক্ষেত্রে চিন্তা করি, ইউকে এর পিএইচডি ফান্ডিং গুলা কিছু কিছু আছে একদম প্রপোজাল রেডি করা থাকে। অর্থাৎ আমি যদি আমার এই পিএইচডি ফান্ডিং এর কথা বলি, এটা হচ্ছে রোটেশনাল এনার্জি হারভেস্টিং সিস্টেম। তো এটার হচ্ছে একটা কোম্পানি আর হচ্ছে ইউকে আরআই, ইউকে রিসার্চ এন্ড ইনোভেশন, একটা ইউকে একটা ফান্ডিং, এই দুটার কোলাবোরেশনে এই ফান্ডিংটা। তো এই কোম্পানির একটা হচ্ছে এটা হচ্ছে গাড়ির টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা স্মার্ট হুইল ম্যানুফ্যাকচারিং করে। তো এটার কোলাবোরেশনে যেহেতু কাজটা, এটা এদের একটা কাজ অলরেডি একটা প্রপোজাল ছিল, তো এই প্রপোজালের উপর ভিত্তি করে এই স্কলারশিপটা ছাড়ছে। তো এটা হচ্ছে একটা দিক, যে অলরেডি একটা প্রপোজাল আছে, এই প্রপোজালের উপর আমি অ্যাপ্লাই করলাম। আর আরেকটা দিক হচ্ছে, যদি আমি মানে নিজের যদি কোনো ধরনের আমার প্রপোজাল থাকে, অবশ্যই এটা খুবই ভালো হবে ফুল ফান্ডিং কোনো স্কলারশিপ পেতে। দেখা যাচ্ছে আমি কোনো একটা প্রপোজাল, আমি খুব ভালো একটা প্রপোজাল যদি আমরা রেডি করতে পারি, সেক্ষেত্রে আমারও একটা ফান্ডিং পেতে খুব ভালো সহায়তা হবে। ভাইয়া, তন্ময় চক্রবর্তী একটা প্রশ্ন করেছে, এটা আমার বিবিএ রিলেটেড যদিও প্রশ্ন, আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই। আমি বিবিএ এর একজন ছাত্র। ভাইয়া, চাকরি বাজারে বাউস্টের ছাত্রকে কেমন মূল্যায়ন করা হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে, যেমন নর্থ সাউথ, ব্র্যাক, এগুলোর তুলনায় বাউস্টকে কিরকম মূল্যায়ন করা হয়? আচ্ছা, চাকরির বাজারে সত্যি কথা বলতে আমাদের বাউস্টের স্টুডেন্টরা মানে একটা হীনমন্যতায় যদি তারা অনেকটা ক্ষেত্রে দেখা যায় হীনমন্যতায় ভোগে, যে আমি হয়তো বাউস্টে পড়তেছি, দ্যাট মিনস আমি মনে হয় দেখা যাচ্ছে যে খুব ভালো কিছু করতে পারবো না কম্পেয়ার দেন অন্যান্য ইউনিভার্সিটির সাথে। তো এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, কারণ আমরা কিন্তু জ্বলন্ত উদাহরণ অনেক অনেক কিছু আছে আমাদের ভার্সিটির প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ বা আরো পরবর্তী যে ব্যাচ গুলো আছে, এগুলো কিন্তু প্রিভিয়াস যে স্টুডেন্ট গুলো আছে, এই স্টুডেন্ট গুলা ভালো ভালো পজিশনে আছে। তারা কিন্তু ইউনিভার্সিটির লেকচারার হিসেবে আছে, অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশ সেনাবাহিনীতে আছে, নৌবাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে, তারপর প্রাইভেট সেক্টর গুলাতেও খুব ভালোভাবে কিন্তু তারা দাপায় বেড়াচ্ছে। সো এটা মানে বাউস্ট, তারপর হচ্ছে আমি অন্যান্য ইউনিভার্সিটি, এটার আসলে কোনো তুলনা নেই। যেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দেখা যাচ্ছে যে তারা কি যেন বলে, ইউএস বাংলাতে একজন করতেছে আমাদের ফ্রেন্ড, তো এটা সবাই তো জানে। তো দেখা যাচ্ছে সব সেক্টরেই কিন্তু এখন বাউস্টের স্টুডেন্টরা ছড়ায় ছিটায় আছে। তো এটা ভাবার কোনো কারণ নাই যে আমি বাউস্টে পড়ছি দেখে যে আমি কোনো কিছু করতে পারবো না, আমার মনে হয় অন্যান্যদের থেকে আমি অনেক পিছায় আছি, ব্যাপারটা তা না। নিজের যদি কনফিডেন্ট থাকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভাইয়া, আপনি যখন হচ্ছে বিএসসি শেষ করছেন আমাদের ভার্সিটি থেকে, তখন তো আপনি সেকেন্ড ব্যাচ। তো বাউস্ট কে ওইভাবে তো কেউ চিনতো না, আর স্কলারশিপের সময় তো চেনার কথাই না বাইরে। তো স্কলারশিপের সময় এটার জন্য কি কোনো ডিফিকাল্টিস আপনি ফেস করছেন ভার্সিটি একটু নতুন বলে বা ওইভাবে পরিচিত ছিল না বলে? আচ্ছা, এখন আরেকটা কথা এখানে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে বাউস্ট দেশের বাহিরে, বাউস্টও যা বুয়েটও তা, ঠিক আছে? এটা কিন্তু মানে একটা ভুল ধারণা যে হচ্ছে বুয়েট মনে হয়, আমি বুয়েটের থেকে মনে হয় অনেক পিছায় আছি। দেশের বাহিরে কেউই, এই বাহিরের ইউনিভার্সিটি গুলা কেউই এটা কম্পেয়ার করতে যায় না তুমি বাউস্টে পড়ছো না তুমি বুয়েটে পড়ছো। দ্যাট মিনস তুমি যদি তোমার সিভিটা ভালো থাকে, তোমার যদি প্রপোজাল ভালো থাকে, তোমার যদি পাবলিকেশন থাকে, তোমার যদি রিসার্চ এই রিলেটেড রিসার্চ, তোমার নলেজ খুব ভালো থাকে, তোমার একজন বুয়েটের সাথে তুমি অবশ্যই মানে বুয়েট হোক, বাউস্ট হোক বা অন্যান্য ইউনিভার্সিটি হোক, এটা কোনো মানে কারোর সাথে কারো ক্ষেত্রে এটা কোনো মানে কোনো সমস্যাই না। তো বাউস্ট হোক, বুয়েট হোক, দেশের বাহিরে সবাই হচ্ছে সমান ক্যাটাগরি। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের মনে হয় যে কি, মানে দেখা যাচ্ছে যে ইয়ার মতো সাদা 10টা সাদা বল আছে, সাদা 10টা বলের ভিতরে একটা হচ্ছে লাল বল। তার মানে কি আমরা এটা নিজে আমাদের একটা দৃষ্টিভঙ্গির সমস্যা, যে লাল বলটা হচ্ছে বুয়েটের আর বাকি সবগুলো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি।
বা অন্যান্য ইউনিভার্সিটি, ব্যাপারটা কিন্তু বাহিরের ক্ষেত্রে সবাই সাদা বল। দ্যাট মিনস এই সাদা বলগুলোর ভিতরে হচ্ছে যেটা ভালো কোয়ালিফিকেশন আছে, যেটা সবকিছু ভালো আছে, সিভি আপ টু ডেট আছে, ভালো মানে সিভি তে অনেক ভালো কিছু আছে, তো সে তারা সেভাবেই করে তারা সিলেক্ট হয়। সো এটা বাউস্ট হোক বা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি হোক, বুয়েট হোক, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা ভাইয়া, স্কলারশিপের জন্য যে অ্যাপ্লাই গুলা করতে হয়, এগুলা হচ্ছে কি ভার্সিটির ওয়েবসাইটে করতে হয় নাকি অন্য কোনো প্রসিডিউর আছে? আচ্ছা, এখন এখন আমি এটাকে আমি কয়েকটা যদি স্টেপে ভাগ করি বাহিরের বাহিরের ইউনিভার্সিটি গুলাতে। এখন প্রথম হচ্ছে স্কলারশিপ কি কি হইতে পারে। স্কলারশিপ কিন্তু কয়েক ধরনের হইতে পারে। স্কলারশিপ তো এটা না যে হচ্ছে জাস্ট একই ধরনের স্কলারশিপ আছে, সবাই একই স্কলারশিপেই যাবে। স্কলারশিপ কিন্তু বেশ কয়েক ধরনের স্কলারশিপ আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ, গভর্নমেন্ট ফান্ডেড, এগুলো হচ্ছে ফুললি গভর্নমেন্ট ফান্ডিং করে। আরেকটা স্কলারশিপ হচ্ছে ইউনিভার্সিটি ফান্ডেড। আরেকটা হচ্ছে প্রফেসর ফান্ডেড, অর্থাৎ প্রফেসরের ওই প্রফেসরের হাতে কিছু কাজ আছে, দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ওই প্রফেসর ভালো কিছু তাদের বিভিন্ন বাহিরের কোনো কোম্পানি থেকে বা কোনো কিছু থেকে ওই রিসার্চটার জন্য কোনো ফান্ডিং পাইছে, সেই হিসাবে তারা কোনো ফান্ডেড দিচ্ছে। আর হচ্ছে পার্শিয়াল ফান্ডেড আছে। তো বিভিন্ন ধরনের ফান্ডিং আছে। তো এখানকার ভিতরে কি কমনওয়েলথ আছে, তারপর হচ্ছে ইরাসমুন্ডাস আছে, স্কলারশিপ আছে, বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে। তো এগুলো কিন্তু গুগল করলেও কিন্তু আরো ভালো জানা যাবে যে কি কি ধরনের স্কলারশিপ আছে। তো এগুলো স্কলারশিপের জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়া গুলো আছে, এই ক্রাইটেরিয়া গুলো যদি ফলো করা যায় সেক্ষেত্রে স্কলারশিপ পাইতে সুবিধা হবে। এখন ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে নিয়ে যেটা প্রশ্ন ছিল, তো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য আমি 6টা স্টেপে যদি ভাগ করি যে কিভাবে আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো। আমি একদম ফ্রেশ গ্রাজুয়েট, এখন বর্তমানে আমি কিছুই মানে আমি এখন পাশ করে বের হইলাম, এখন আমি কিছু মানে বাহিরে যেতে যাচ্ছি, হায়ার স্টাডিজ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি প্রথম সাজেশন যেটা দিব, সে তুমি যে কোনো একটা মানে বাংলাদেশের যে কোনো একটা জবে ঢুকে যাও। কারণ কি, জবের পাশাপাশি প্যারালালি তুমি বাইরের প্রিপারেশন নাও যদি তুমি ইয়া করো, কারণ এটা তোমার একটা স্টাডি গ্যাপ কিন্তু দেশের বাইরের জন্য একটা খুব মানে এটা একটা নেগেটিভ মার্কিং। স্টাডি গ্যাপ কিন্তু থাকা যাবে না। দ্যাট মিনস তুমি পাস করার পরেই কোনো একটা জবে ঢুকো, এটা কিন্তু তোমার জব এক্সপিরিয়েন্সটা খুবই কাজে দিবে। তো এখন যদি আমি প্রসেস গুলা বলি, প্রথম হচ্ছে 6টা স্টেপ যদি আমি ভাগ করি, মানে আমি এখন পাস করলাম, অর্থাৎ আমি যদি ত্রিপলিতেই যদি পাস করি, পাস করার পর প্রথম স্টেপটা হচ্ছে আমি সাবজেক্ট চুজ করব। আগে আমি এখন বাইরে যাব, চিন্তা মানে মন স্থির করছি আমি বাইরে যাব। তো আমি প্রথমে সাবজেক্ট চুজ করব যে আমি আসলে ত্রিপলিতে পড়বো, পিওর ত্রিপলিতে পড়বো, নাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়বো, না ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়বো, নাকি মানে আমি কিসে পড়বো, এনার্জিতে পড়বো, রিনিউয়েবল এনার্জি আছে, বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, তাই না? কারণ মাস্টার্স তো স্পেসিফিক কিন্তু যে একদম ত্রিপলি থাকে সব জায়গাতে তা কিন্তু না, হচ্ছে একদম একটা স্পেসিফিক সাবজেক্টে মাস্টার্স করাটা। তো সেক্ষেত্রে আগে তুমি আগে চিন্তা করো যে আমি কোন সাবজেক্টে মাস্টার্স করব, দেন সিলেক্ট করো ইউনিভার্সিটি। তুমি এখন নেটে সার্চ দিবা, গুগলে সার্চ দিবা যে হচ্ছে আমি এনার্জি ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোন কোন ইউনিভার্সিটি লিস্ট সার্চ দিলা, তোমার এখানে কিন্তু সব র্যাঙ্কিং অনুযায়ী অনেক ইউনিভার্সিটি লিস্ট চলে আসবে। তো এখন তুমি কতগুলো ইউনিভার্সিটি আগে সিলেক্ট করলে, একটা এক্সেল মেনটেন করতে পারো যে হচ্ছে আমি এই ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করলাম, এই ইউনিভার্সিটি গুলা হচ্ছে মানে ভালো। আর আমার তরফ থেকে সাজেশন হবে এটাই যে র্যাঙ্কিং যদিও কোনো ভ্যালু না, মানে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে তোমরা যদি র্যাঙ্কিংটাতে ফোকাস দাও যে আমি 500-র মধ্যে ইউনিভার্সিটি গুলোতে যাবো, অথবা ওয়ার্ল্ড র্যাঙ্কিং সর্বোচ্চ গেলে দেখা যাচ্ছে 1000-এর মধ্যে আমি ইউনিভার্সিটি গুলোতে যাবো। তো এরকম করে তোমরা ইউনিভার্সিটি কয়েকটা তোমাদের নিজেদের পছন্দের ইউনিভার্সিটি, তোমরা সাবজেক্ট 1 নম্বর সাবজেক্ট চুজ করলা, 2 নম্বর হচ্ছে ইউনিভার্সিটি চুজ করলা তোমরা, 3 নম্বর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করো। এখন দেখো ওই ইউনিভার্সিটি গুলো আছে, ওই ইউনিভার্সিটি গুলো কোন কোন কান্ট্রিতে আছে, কারণ বিভিন্ন দেশের কিন্তু সুযোগ সুবিধা বিভিন্ন আছে। তোমার ইউএস এর এক ধরনের সুযোগ সুবিধা, তারপর হচ্ছে কানাডার এক ধরনের, ইউকে এক ধরনের, ইউরোপের হচ্ছে জার্মানিতে এক ধরনের আছে। তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এক এক ধরনের, তুমি ওগুলা তোমাদের দেখা যাচ্ছে গুগল করেও জানতে পারো। বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন থাকতে পারে যে আচ্ছা আমি যদি হচ্ছে কারণ সবারই কিন্তু একটা টার্গেট থাকে যে আমি বাইরে আসছি, আমি সেটেলমেন্টটা কি আমি পাবো কিনা, এটা কিন্তু অনেকেরই একটা কোশ্চেন থাকে। আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে, ভাইয়া আপনি যে ইউকে তে আছেন, তো আমি কি যদি এখন পড়াশোনা শেষ করি আমি কি সেটেলমেন্টের মধ্যে পড়বো নাকি? সেটেলমেন্ট বলতে হচ্ছে আমি এখানে নাগরিকত্ব পাবো নাকি, বাংলা কথায় যেটাকে বলে, আমি নাগরিকত্ব পাবো কিনা। তো
তো এগুলাকেও কিন্তু বিবেচনা করে কান্ট্রি সিলেক্ট তোমরা করতে পারো, যে প্রথম ক্যাটাগরিতে আমি রাখলাম ইউএসএ বা কানাডা রাখলাম, তারপর দ্বিতীয় ক্যাটাগরিতে রাখলাম ইউকে, তৃতীয় ক্যাটাগরিতে এরকম একটা 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 করে তোমরা ভাগ ভাগ করলা, অর্থাৎ তোমরা কান্ট্রি সিলেক্ট করলা। তারপর হচ্ছে তোমরা 4 নাম্বার হচ্ছে ডকুমেন্টস রেডি করা। এখন তার মানে কি, তুমি পাস করছো, তোমার মোটামুটি সব ধরনের ডকুমেন্টস তোমার থাকার উচিত। তোমার আপ টু ডেট একটা সিভি লাগবে। তারপর হচ্ছে তোমার ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য কি লাগবে, তোমার হয় আইএলটিএস দিতে হবে অথবা টোফেল দিতে হবে, অথবা বিভিন্ন ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি ইয়াগুলো আছে, এক্সাম গুলো আছে, ওগুলোর মধ্যে দিতে হবে। তো সবচেয়ে মোস্ট পপুলার কিন্তু আইএলটিএস করাটাই ভালো। তো তোমরা দেখা যাচ্ছে যে তোমরা যদি মানে বাউস্টে থাকাকালীনই শেষের দিকে আসো, বিশেষ করে তাদের সাজেশন হবে যে তোমরা যারা হায়ার স্টাডিজ এর চিন্তা ভাবনা থাকবে, তারা তোমরা এখনই আইএলটিএস এর একটা প্রিপারেশন নেওয়া শুরু করো, যে আমার বাইরে যাব, তাহলে আমার এখন থেকে, তাহলে আইএলটিএস কিন্তু আসলে তুমি মেধা তোমার কত বেশি এটা আইএলটিএস এর রেজাল্ট না, তুমি কত প্র্যাকটিস করতেছো আইএলটিএস, দ্যাটস দ্য মেইন থিং। তুমি প্র্যাকটিস ভালোভাবে করো, মানে আইএলটিএস প্রতিদিনই দেখা যাচ্ছে একটা করে সলভ করো। এখানে একটা আইএলটিএস এর তোমার লিসনিং আছে, স্পিকিং আছে, রিডিং আছে, রাইটিং আছে, বিভিন্ন ধরনের আছে। আর দেখা যাচ্ছে আমাদের রংপুরের মধ্যে কোথায় কোথায় মানে তুমি কিন্তু আইএলটিএস প্র্যাকটিসের জন্য তোমরা ইউটিউব হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেস্ট। যদি নিজে সেলফ প্র্যাকটিস করতে চাও, ইউটিউবে হচ্ছে আইএলটিএস লিজ এর চ্যানেল আছে, তার বিভিন্ন ধরনের চ্যানেলগুলো আছে, এগুলাতে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ যদি নিজে যদি প্র্যাকটিস করতে পারো সবচেয়ে বেস্ট হয়। আর যদি তুমি কোনো কোচিং এর মধ্যে করতে চাও, মেন্টরস আছে, বিভিন্ন ধরনের আছে, রংপুরে আছে মেন্টরস। তো রংপুরের মধ্যে ভালোর মধ্যে মেন্টরস আছে, নাহলে দেখা যাচ্ছে ঢাকা দিতে হবে। আমি কিন্তু মানে ঢাকাতে যে আইএলটিএস এর মাঝে মধ্যে যে মাঝখানে যে বন্ধ হয়, যে মিড টার্ম বন্ধগুলো পেলাম, তখন আমি ঢাকাতে যে আমি আইএলটিএস এর কোচিং করে আসতাম, বা দেখা যাচ্ছে ক্লাস করে আসতাম, বা মক টেস্ট দিয়ে আসতাম। তো রংপুরেও মক টেস্ট দেওয়া যাচ্ছে। একটা ওই ইয়ার সাথে কথা হইলো, তাই প্রোগ্রামটার উপলক্ষে আমি ইয়াকে ফোন দিছিলাম, রংপুরের হচ্ছে তোমার মেন্টরসের কি যেন নাম ভাইটার, ইমরান ভাইকে আমি ফোন দিছিলাম, যে উনি রংপুর মেন্টরসের ডিরেক্টর, যে ভাই আমাদের যে জুনিয়র ভাই ব্রাদাররা আছে তারা তো আইএলটিএস এর যদি প্রিপারেশন নেয়, এখন আপনারা কি এর ক্ষেত্রে কোনো ধরনের হেল্প করবেন কিনা, কোনো ডিসকাউন্ট কি তাদেরকে একটু যদি কোচিং বা কোনো ইয়াতে ডিসকাউন্ট দিতেন। সব গুড নিউজ হচ্ছে, সে কিন্তু বলছে যে ঠিক আছে, যদি কেউ আপনার কথা বলে যে ঠিক আছে শামীম ভাই রেফারেন্স, তাহলে সেক্ষেত্রে আমি তাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব। এটা একটা আনপেইড একটা প্রমোশন করলাম তাদের ক্ষেত্রে। তো এটা তোমাদের জন্যই, তোমাদের ভালোর জন্যই। দেখা যাচ্ছে তোমরা যদি তাদেরকে মানে মক টেস্ট দিলা, মক টেস্ট কি জিনিস, আইএলটিএস এর মক টেস্ট হচ্ছে একটা মডেল টেস্টের মতো। তোমরা প্র্যাকটিস করলা যে মক একটা এক্সাম দিলা, যে তুমি আইএলটিএস স্কোর আসতেছে তোমার 6, তার মানে তোমার লাগবে 6.5। তোমার আরেকটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর ফাইনাল এক্সামটা দাও, কারণ ফাইনাল এক্সামটা একটা কস্টলি, 17,500 টাকা। এখন বাড়ছে নাকি আমি জানি না সঠিক। তো যাই হোক, তোমরা আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারবা। এটা ডকুমেন্টগুলোর মধ্যে কি কি বললাম, ডকুমেন্টস এর মধ্যে 1 নাম্বার হচ্ছে তোমরা তোমাদের সিভিটা আপ টু ডেট করবা। প্রথমে আমি যেতে চাই যে পাসপোর্ট, কারণ হচ্ছে আমি বাহিরে যাব চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আমি এখনো পাসপোর্টই করলাম না, মানে পাসপোর্টই আমি করি নাই। অনেকেই আছে যে বাহিরে আসবে ঠিক আছে, বাট পাসপোর্টই করেনি। তো প্রথম হচ্ছে পাসপোর্টটা রেডি করো, দেন হচ্ছে সিভি, একটা আপ টু ডেট সিভি রাখো। তারপর হচ্ছে তোমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট, বিএসসি ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অর্থাৎ আইএলটিএস সার্টিফিকেট। তো আর রিকমেন্ডেশন লেটার, স্যার ম্যাডামদের থেকে তোমরা অ্যাটলিস্ট 2টা রিকমেন্ডেশন লেটার কালেক্ট করো, অর্থাৎ তোমার সম্পর্কে একটু ভালো রিকমেন্ডেশন লেটার আর কি। তো এগুলা কিন্তু খুবই মানে এসেনশিয়াল ডকুমেন্ট, এগুলো লাগবেই। তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোমার কোনো এজেন্সিতে যেতে হবে না, কোথাও যেতে হবে না, তুমি ঘরে বসে নিজেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা। দ্যাট মিনস তুমি লাইক যে কোনো একটা ইউনিভার্সিটি যদি বলি, তুমি ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও, মনে করো অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলা, দেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও বাটন, তোমরা আশেপাশের মধ্যে অ্যাপ্লাই নাও কোনো বাটন পাবা। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে একটা স্টেপ বাই স্টেপ আছে, তুমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু মানে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করলেই তোমার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। সো এটা কোনো অরিড হওয়ার কিছু নাই, এবং কোনো এজেন্সিতেও যাওয়ার দরকার নাই যে হচ্ছে তোমার এগুলোর জন্য তোমার এই প্রসেস। তুমি যদি নিজেই প্রসেস করতে না পারো, তাহলে তো দেখা যাচ্ছে তুমি বাহিরে আসতে যাচ্ছ, তাই না? তার মানে তোমার তো অবশ্যই কোনো কোয়ালিটি আছে। তুমি এখন বাহির অন্য জনের উপর ভরসা করার তো কোনো দরকার নেই, তুমি নিজেই এগুলা যত ঘাটাঘাটি করবা তত তোমাদের জন্য ভালো হবে।
তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই, তার মানে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দিলা। এখন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে তুমি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, তোমার 2টা ইউনিভার্সিটিতে অফার লেটার আসছে। এখন দুটোর মধ্যে তুমি সিলেক্ট করবে তুমি কোন ইউনিভার্সিটি যেতে চাও। এখন যে ইউনিভার্সিটিতে যেতে চাবা সেই ইউনিভার্সিটি তোমরা তারপর ওটার জন্য ভিসা অ্যাপ্লাই করো। এটা হচ্ছে ওভারঅল একটা, আমি বললাম শুধুমাত্র ইউকের জন্য না, এটা হচ্ছে ইউকে ইউএসএ বলো যে কোনো বলো, তোমরা যদি এই 6টা স্টেপের মধ্যেই কিন্তু আসলে স্টাডিজটা, হায়ার স্টাডিজটা, এর বাহিরে কোনো কিছু না। তো বাহিরের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা এখন থেকেই প্রিপারেশন নিতে পারো, যে কিভাবে তোমরা কি এখন থেকে ডকুমেন্টস রেডি করো, এই আর কি। আচ্ছা ভাইয়া, স্কলারশিপের ক্ষেত্রে জার্নাল পেপার, প্রজেক্ট পেপার দুইটার ভিতরে কোনটা গুরুত্বপূর্ণ বেশি, বা এগুলা হচ্ছে ভার্সিটি থেকে তো কম্পালসারি একটা প্রজেক্ট পেপার বা জার্নাল পেপার করাই লাগে, এর বাইরে হচ্ছে নিজেরা অনেকে করে, কুয়েটে দেখছি এরকম একটা কালচার আছে, তো ওগুলা হচ্ছে জার্নাল যতগুলা থাকবে এগুলার কোনো ফ্যাসিলিটিস কি আছে স্কলারশিপের ক্ষেত্রে? হ্যাঁ, আমি তো প্রথমে বললাম, আমি জার্নাল হোক বা কনফারেন্স পেপার হোক, তোমার যদি একটা পেপার থাকে, পাবলিকেশন যদি থাকে, এটা তোমার জন্য খুবই ভালো হবে, খুবই ভালো হচ্ছে। তোমার একটা মানে তোমার সিভিটা অনেক ভারী করবে। দেন তোমার যদি লাইক তুমি শেষের দিকে তোমার কোনো মানে কনফারেন্স পেপারও করতে পারো না বা জার্নাল পেপারও করতে পারো না, বাট তোমার একটা ভালো ডিজার্টেশন বা থিসিস পেপার বলো অথবা হচ্ছে প্রজেক্টের যে পেপার বলো, এটা তোমার খুব ভালো একটা প্রজেক্ট করা আছে বা থিসিস করা আছে, এটা কিন্তু তোমার, এটাও তোমার একটা খুব ভালো একটা ভূমিকা রাখবে পরবর্তীতে স্কলারশিপ পাইতে। তো কোনোটাই খারাপ না। আর তোমরা চেষ্টা করবা যে তোমরা যদি দেখো ভার্সিটি থাকতে থাকতে যদি একটা দুইটা দেখা যাচ্ছে কনফারেন্স করতে পারো বা জার্নাল পেপার পাবলিশ করতে পারো, কনফারেন্স পেপারটা অ্যাটলিস্ট পাবলিশ যদি করতে পারো তোমাদের জন্য, তোমাদের নিজেদের জন্যই ভালো, দেখা যাচ্ছে অনেক কনফিডেন্টও বেড়ে যাবে, সিভি অনেক হাই হবে। হ্যাঁ, একটা মজার কোশ্চেন ছিল, ডিপার্টমেন্টাল সাবজেক্ট গুলোর ভিতরে পছন্দের সাবজেক্ট আর অপছন্দের সাবজেক্ট কি ছিল আপনার? ডিপার্টমেন্টাল সাবজেক্টের মধ্যে আমি মানে পছন্দের সাবজেক্ট বলতে প্রথম থেকে খুব মজায় যেটা মজা করে যেই সাবজেক্টটা পাইছি ডিপার্টমেন্টাল সাবজেক্টের মধ্যে যদি বলি, সেটা হচ্ছে মাকসুদ স্যার আমাদের ক্লাস নিতেন। তোমরা হয়তো মাকসুদ স্যার নিয়ে পাইছো কিনা আমি জানি না। মাকসুদ স্যার তো এখন কোথায় হয়তো পিজিসিবিতে আছে, হয়তো ভালো একটা জায়গাতে আছেন আর কি উনি। তো মাকসুদ স্যার আমাদের ক্লাসটা খুবই মজা করে নিতেন, অর্থাৎ উনি আমাদের ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করে ফেলতো। অর্থাৎ লাইক ওহমস ল কি জিনিস, আমাদের ক্লাসে উনি দাঁড়ায় দাঁড়ায় সবাইকে দাঁড়ায় হচ্ছে একদম ওহমস ল একদম ঢালা মুখস্থ করাইতো, যে ওহমস ল কি, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। অর্থাৎ এই জিনিসটা, এই জড়তাটা যে একদম মানে উনি সবাই আমাদের সেকেন্ড ব্যাচের কোনো স্টুডেন্টদের ওনার সময়কার যে কাউকে যে জিজ্ঞাসা করা হোক এই ল গুলা, উনি কিন্তু এগুলার জন্য মানে খুব মানে ভালোভাবে পড়াইছিল। উনি একদম সবাইকে মুখস্থ করে তারপর ছাড়ছে। তো জিনিসগুলা, এই ক্লাসগুলা খুবই মানে খুব এনজয় করতাম। আরো বিভিন্ন ধরনের ক্লাসগুলা ছিল। আর অপছন্দের সাবজেক্টের মধ্যে আমি যদি বলি, আমার সত্যি কথা বলতে এক একজনের মানে আলাদা আলাদা মানে মানুষ ভেদে ভ্যারি করবে। আমার অপছন্দের সাবজেক্টের মধ্যে আমি বলবো আমার কাছে ফিজিক্স সাবজেক্টটা খুবই অপছন্দের সাবজেক্ট ছিল। স্যার যদি মাইন্ড করে, আমার করার কিছু নেই, টিএন স্যার তারিক নাসির স্যার যদি দেখেন, আমার খুব অপছন্দের একটা সাবজেক্ট ছিল আপনার সাবজেক্টটা। আমার আমি জানি, হ্যাঁ স্যার দেখে থাকেন, আমি সরি বলতেছি এই কারণে, কারণ হচ্ছে আমার খুবই প্যারা লাগতো তখন ওইটা। তো এটাই আর কি। ভাইয়া, ভার্সিটি লাইফে কোনটা সবথেকে মিস করেন আপনি? ভার্সিটি লাইফে সবচেয়ে মিস করি বলতে, আমি সব তো এতক্ষণ একাডেমিক লাইনের কথা বললাম, অর্থাৎ ভার্সিটির অনেক ইয়া বললাম, কিন্তু সবচেয়ে যেটা মিস করি সেটা হচ্ছে কি, সত্যি কথা বলতে জানি না এটা আমি ইনফরমালি কথা বলতেছি, আমার সবচেয়ে যেটা মিস করতাম সেটা হচ্ছে ভার্সিটির ক্লাস শেষ করে মানে বাহিরে বের হয়ে ভ্যানে করে তোমার আপুকে নিয়ে চৌমুনি যেতাম পরোটা খাইতে। তো এই জিনিসটা আমি খুব মিস করতাম। জি ভাইয়া। যাই হোক, তোমাদের আপু হচ্ছে ত্রিপুরি সেকেন্ড ব্যাচেরই ছিল। তো ও তোমাদের সবাইকে ও জবে গেছে, তো বলে গেছে যে আমার সবাইকে একটা হাই দিয়ে দেওয়ার জন্য, তো তার জন্য বললাম।
জি, আপুকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, বাইরের স্টুডেন্টরা যারা হচ্ছে নতুন ভর্তি হবে, তো তাদের ক্ষেত্রে বাউস্টকে কেন তারা চয়েস করবে, আপনার মতামত কি, অ্যাডভাইস মতামত? আমার মতামত হচ্ছে বাউসকে অবশ্যই মানে বাউস্ট অপছন্দ করার কোনো কিছুই নাই। বাউস্টের সবকিছুই ভালো, কারণ এর ডিসিপ্লিন, এদের তো ডিসিপ্লিন, অর্থাৎ কি আমরা যদি ডিসিপ্লিন, লাইফের যদি ডিসিপ্লিনটা ঠিক থাকে, অর্থাৎ আমরা দেখো সকালে আমরা ক্লাস করতেছি, সকাল 8টা থেকে ক্লাস করতেছি, তাই না? তো এই যে শুরু থেকে মানে একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বাউসের একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা থাকি। সো এই ডিসিপ্লিনটা পরবর্তী জব লাইফের ক্ষেত্রে অনেক কাজে দিবে। দেন তোমার বাউস্টের সব ধরনের লেখাপড়ার মান বলো, তারপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলো, তারপর সবকিছুই কিন্তু বাউস্টের ভিতরে আছে। সো এটা আমি মনে করি যদি উত্তরবঙ্গের সবাই তো আছে, উত্তরবঙ্গের যদি আমি বাউস্টের ক্ষেত্রে চিন্তা করি যে উত্তরবঙ্গের যারা আছে দেখা যাচ্ছে যে তারা ঢাকাতে যে, ঢাকা তো এখন বসবাসের আমি মনে করি বসবাসের অযোগ্য একটা শহর হয়ে গেছে, কারণ বিভিন্ন ধরনের জ্যাম ট্যাম, বিভিন্ন ধরনের অনেক ধরনের ক্রাইম ট্রাইম অনেক কিছু থাকে। আর 2 নম্বর যে পয়েন্টটা হচ্ছে বাউস হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত একটা ক্যাম্পাস। সো এইখানে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো বর্তমান সমাজের একটা কি সমস্যা হয় বাংলাদেশের, দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যাগুলো থাকে অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে। তো এই ক্ষেত্রে কিন্তু বাউস্টে রাজনীতিকের বাহিরে থাকতেছে একদম সবকিছুর মধ্যে, আচ্ছা তারা ভাইয়া, লেখাপড়ার পরিবেশ পাচ্ছে। আমরা কমেন্ট থেকে একটা কোশ্চেন নিচ্ছি। আতিকা হক নুরি কোশ্চেন করছিল যে স্কলারশিপের ক্ষেত্রে মেয়েদের কোনো আলাদা ইয়ে আছে কিনা, বা ওখানে সিকিউরিটি ব্যাপার, লাইফস্টাইল এরকম। আচ্ছা, এটা খুবই ভালো কোশ্চেন। সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই আছে। গুগলে যদি গুগল করে যে ওমেন্স স্কলারশিপ, বিশেষ করে যদি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও যদি হয় ওমেন্স স্কলারশিপ, ইঞ্জিনিয়ারিং এরকম যদি সার্চ দেয়, ওমেন্স কিন্তু অনেক স্কলারশিপ দেয়। যেরকম আমি যদি একটা স্কলারশিপের নাম বলি, ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ আছে। ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা মানে আলাদা একটা স্কলারশিপ দেয়। সেক্ষেত্রে তারা ভালো ইউনিভার্সিটিতে, ইউকের যেগুলা মনে করো টিউশন ফি হচ্ছে 20,000 পাউন্ড ইয়ারলি, তো ফুল টিউশন ফি ওয়েবার থাকে, বিমান ভাড়া দেয়, তারপর হচ্ছে মানে সবকিছুই একটা মান্থলি একটা স্টাইপেন্ড পায়। তো একটা মোটামুটি কিন্তু তাদের একটা ভালো একটা ইয়া থাকে। তো এগুলা কিন্তু ফলো করতে হবে, আপ টু ডেট থাকতে হবে, বিভিন্ন ধরনের কোন স্কলারশিপ কখন দিচ্ছে না দিচ্ছে। তো এগুলা জাস্ট এটাতে একটা উদাহরণ বললাম, আরো স্কলারশিপ ওমেন্সদের জন্য অনেক স্কলারশিপ থাকে। আর আরেকটা যে পয়েন্টটা হচ্ছে সেফ কিনা দেশ, আমরা বাংলাদেশের থেকে যদি আমরা সেফে থাকি, বাংলাদেশ যে কোনো দেশ আমি মনে করি যে মানে বাহিরের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো যেগুলো আছে 100% সেফ। কারণ মেয়েদের জন্য দেখা যাচ্ছে যেরকম ইউকের ক্ষেত্রে, আমি তো ইউকেতে আছি, ইউকের তুলনা দেই, সেটা হচ্ছে ইউকেটা হচ্ছে একটা মাল্টিকালচারাল দেশ। এই দেশে কিন্তু যেরকম মুসলিমও আছে, অমুসলিমও আছে, বিভিন্ন ধর্মেরও আছে। তো সবাই যার যার ধর্ম শেষে পালন করতেছে, মেয়েরা হিজাব করে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, কোনো সমস্যা নেই, কারো কোনো বাধা নেই। সো এরকম অন্যান্য দেশও আমি বিলিভ করি যে অন্যান্য দেশও অবশ্যই মানে সেফ থাকবে। সো এটা মনে করার কোনো কিছু নাই যে বাহিরে আমি কি সেফ থাকবো কিনা। কমেন্ট বক্স থেকে একটা কোশ্চেন নিচ্ছি। মোহাম্মদ নাইমুর রহমান আবির কোশ্চেন করছে যে চৌমুহনীতে কোন হোটেলে পরোটা খাইতে যাইতেন? তৃপ্তি হোটেল, তৃপ্তি হোটেল আছে কি এখনো? আছে তো মনে হয়। থাকতে পারে ভাই, চিনি না। আচ্ছা, মোহাম্মদ মেহেদি রিয়াজ কোশ্চেন করছে যে ভাইয়া এমন আপু কই কই পাওয়া যাবে, হলের পরোটা ভালো লাগে না। আচ্ছা, তো এরকম যে কিভাবে পাওয়া যাবে সেটা তো আমি আমার কাছে নাই, কেমন যেন আমার কাছে কিভাবে হয়ে গেছিল, এরকম আপু পেয়ে গেছিলাম, আমার মানে সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। আর সত্যি কথা বলতে আমার বাহিরে আসার পেছনে কিন্তু ইন্সপিরেশন কিন্তু মানে আপুই, তোমাদের আপুই। সো ওরকম আপু দরকার। একজন কোশ্চেন করছে যে বিএসসির পরই কি ডিরেক্ট পিএইচডি করা যায়? হ্যাঁ হ্যাঁ, বিএসসির পরেও ডিরেক্ট পিএইচডি করা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি একটু হ্যাভি প্রোফাইল থাকে, নিজের প্রোফাইলটা যদি ভারী থাকে, বিএসসির পরেও কিন্তু সরাসরি পিএইচডি করা যায়, এটা কোনো সমস্যা না। তো যদি চায়, কেউ যদি চায় যে না আমি বিএসসির পরে সরাসরি পিএইচডি করবো, ইম্পসিবল না, সম্ভব। ভাইয়া একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জব ফিল্ডের জন্য জুনিয়রদের প্রতি কোনো টিপস
যদি একটু দিতেন। হ্যাঁ, জব ফিল্ডের জন্য জুনিয়রদের প্রতি টিপস হচ্ছে তোমরা উম, নিজের সিভিটা ভালোভাবে রেডি করো। নিজের দেখা যাচ্ছে সবকিছু শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্যেই অন্তর্ভুক্ত না থেকে তোমরা কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে কিছু যুক্ত থাকো, যাতে তোমরা সিভিতে কিছু লিখতে পারো। তারপর মানে অর্থাৎ তোমার নিজের যাতে কিছু স্কিল থাকে, সফট স্কিল হইতে পারে, টেকনিক্যাল স্কিল হইতে পারে। যেমন দেখা যাচ্ছে যদি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সেই কথাটা, তো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করছি মনে করো। তো সেক্ষেত্রে আমার যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করে যদি আমি এখন অটোক্যাডই না জানলাম, অর্থাৎ সলিড ওয়ার্কস এর কাজই না জানলাম, তারপর ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস এফইএ যেটাকে বলে, তুমি যদি কমসোল হোক বা আনসিস হোক, এগুলা যদি একটা সফটওয়্যারের কাজ যদি না জানলাম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই টাইপের তোমরা যদি নিজেদের সেরকম আমাদের ট্রিপলির সফটওয়্যার কিছু কোনো একটা স্পেসিফিক ফিল্ডে তোমরা দক্ষ হও, তোমরা নিজেরা তোমাদের ওই স্কিলটাকে যদি ডেভেলপ করতে পারো, ইনশাআল্লাহ জব ফিল্ডে যে কোনো সমস্যা হবে না। দেখা যাচ্ছে তোমাদের অনেকের চেয়ে তুমি আগে থাকবে, যে না তুমি কনফিডেন্ট, তুমি একটা কনফিডেন্ট এই ব্যাপারটাতে, এই সফটওয়্যার। চাকরি জীবন ভাইয়া, যদি হচ্ছে জি জি ওয়াসি ক্যারি অন। জি 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 ভাইয়া, আরেকটা প্রশ্ন, যে চাকরি জীবনে একজন পাবলিক ভার্সিটির স্টুডেন্টদের সঙ্গে আমাদের কেমন বা কতটা পার্থক্য থাকছে বলে মনে করছেন? আচ্ছা, আমি একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে কি, একটা যদি পাবলিক ইউনিভার্সিটির যে কোনো একটা জবের ক্ষেত্রে কেন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভালো করে, আমরা কিসের জন্য প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভালো করি না? কারণটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু তারা তাদের পড়াশোনার মানে নিজেদের পড়াশোনার পাশাপাশিও কিন্তু তারা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে অনেকে ফার্স্ট ইয়ার থেকেই বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। দ্যাট মিনস কি, তারা দেখা যাচ্ছে এমপি3 পড়তেছে বা বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেছে, তাদের নলেজটা কিন্তু ওইভাবে তারা ডেভেলপ করতেছে। এটা এখন তার জব পাওয়ার পিছনে পাবলিক ইউনিভার্সিটিটার অবদান নাই, কিন্তু অবদানটা কিন্তু স্টুডেন্টটা, সে কতটুকু শ্রম দিছে তার দেখা যাচ্ছে জেনারেল নলেজ ডেভেলপ করার জন্য। আর এদিকে এখন আমি যদি বারবার করে লাফাই বেড়াই যে হচ্ছে না আমি ইউনিভার্সিটির জন্য আমি জব পাচ্ছি না, ব্যাপারটা কিন্তু তা না। আমি হচ্ছে জব পাচ্ছি না কিসের জন্য, কারণ আমার ওরকম ধরনের স্কিল নাই, আমার ওরকম ধরনের কোন ধরনের নলেজ নাই। তো আমি কিভাবে জব পাবো, কিভাবে জব এক্সপেক্ট করবো কিভাবে? তখন আমরা উদাহরণ দিই, ওই যে বলে না আঙ্গুর ফল টক, তখন আমাদের মানে যে পড়ে যায় যে হচ্ছে না আমার ইউনিভার্সিটির দোষ। জি জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নো প্রবলেম। ভাইয়া সরি ভাই, আমি আজকে একদম রিয়েল কথাগুলো বলতেছি। স্কলারশিপের ক্ষেত্রে যখন হাজবেন্ড ওয়াইফ দুইজনই রমিজ ভাইয়া কিছু বলছে। জি ভাইয়া। না, বললাম যে আমি একদম প্রথমে আমি বলে নিচ্ছি যে আমি ইনফরমালি কথা বলতে যাচ্ছি, অনেকে যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকে আমি মানে ক্ষমা চাচ্ছি। কোনো সমস্যা নাই ভাইয়া, আসলে আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, এজন্য আপনাকে মহামূল্যবান সময়গুলো আপনার কাছ থেকে নিচ্ছি। হাজবেন্ড ওয়াইফ দুইজনই যদি একই সাবজেক্টের হয়, তো স্কলারশিপের ক্ষেত্রে দুইজন কি একই জায়গায় যাইতে পারে, এরকম কোনো সুযোগ কি আছে? কেন, কোনো মানে সম্ভাবনা আছে নাকি? আমার ক্ষেত্রে নাই, কোশ্চেন একদম করছে পার্সোনালি। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি বলি এরকম অনেকেই আছে। যেরকম আমি যদি বলি যে আমাদের তোমরা হয়তো অনেকে চিনবে না, শিশির স্যার ছিলেন আমাদের, খুব ভালো একজন টিচার ছিলেন। উনি এবং ওনার ওয়াইফ দুজনেই কিন্তু ইউএসএ তে আছেন। তো তারা দুজনেই কিন্তু সেম সাবজেক্টেরই ছিলেন, বুয়েটের। তো তারা সেম সাবজেক্টেই ওনারা বাইরে হায়ার স্টাডিজ করতেছেন, জব করতেছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো সেক্ষেত্রে কিন্তু মানে এটা একটা ভালো একটা ভূমিকাও রাখে। আমি কাউকে ইন্সপায়ার করতেছি না যে না তোমরা সেম ডিপার্টমেন্টে কোনো কিছু বা এরকম টাইপের, আমি কোনো ইন্সপায়ারেশন দিচ্ছি না। কিন্তু স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যে আমি সিভিতে লিখলাম যে আমার ওয়াইফও হচ্ছে বা আমার হাজবেন্ডও হচ্ছে সেম ডিপার্টমেন্ট, এটা তো কোনো ভ্যালু অ্যাড করতেছে না। কিন্তু এটা তোমাদের ক্ষেত্রে একটা জিনিস উপকার হয়, যে সেটা হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে একসাথে তারা প্রিপারেশন নিতে পারে। মানে আমার ক্ষেত্রে যদি বলি, আমার বাইরের একটা প্রিপারেশনটা একসাথে নিছিলাম। তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা খুব মানে ভালো ইজি হয়েছে যে গ্রুপ স্টাডি বা এরকম আর কি। আচ্ছা ভাইয়া, কমেন্ট বক্সে অনেকেই আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে যে আপনি এত সময় দিচ্ছেন। অনেকেই করছে, তো সবার নাম আর কি পড়া সম্ভব হচ্ছে না। সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বলো ক্যারি অন। আচ্ছা ভাইয়া, ভার্সিটি লাইফে রিলেশনশিপের ব্যাপারে আপনার মতামত কি?
এখন রিলেশনশিপের ব্যাপারে মতামত বলতে এই লাইভটা কিন্তু মানে যদি পাবলিক প্রাইভেট থাকতো তাহলে একটা ব্যাপার ছিল, এখন লাইভটা তো পাবলিক, তাই না? পাবলিক। তুমি জি ভাই। আলাদাভাবে আমাকে জি ভাই। ইয়া দিও, ওয়ান টু ওয়ানে ইন্টারভিউ নিও, তোমার খুব ইন্টারেস্ট এটার ব্যাপারে, যেহেতু তুমি আমাকে আলাদাভাবে লাইভ জি জি শেষে জি। তুমি আমাকে ফোন দিও। ভাইয়া আমিও কিন্তু আছি। আচ্ছা ফোন দিও তারপর তুমি তাহলে। ভাই আমরা দুজনে সিঙ্গেল মানুষ, হ্যাঁ কিন্তু ওয়াসিফে থাকতে পারে। আমি এটা আচ্ছা যেটা ভাইয়া কোশ্চেন আমি এটা একটা জিনিস আমি জি অ্যাড করতে চাই, যে কোনোটাই খারাপ না। দেখা যাচ্ছে অনেকে যে আর চোখে দেখে যে ভার্সিটিতে তারা সেম রিলেশনে সেম ব্যাচে রিলেশন করতেছে, কোনো ফিউচার নাই বা এরকম টাইপের, যে তারা অনেকে আর চোখে দেখে। তো জিনিসটা আসলে আর চোখে দেখার মতো কোনো কিছু না। আসলে এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল লাইফ, এক একজনের পার্সোনাল লাইফ তো সেম, মানে সেম না, যার যার পার্সোনাল লাইফ তার তার। তো এখন যার যার, আমি মনে করি যার যার পার্সোনাল লাইফ গুলা তার তারই মানে ডিল করা উচিত। জি। আচ্ছা ভাইয়া, সাকলাইন মুস্তাক মেসেজ দিছে, ভাইয়া বিগ ফ্যান। সাকলাইন ঠিক আছে, লন্ডনে আছে ও, এয়া, উম, ট্রিপলি ডিপার্টমেন্টেরই, সরি মেকানিক্যাল ডিপার্টমেন্টের ছিল। তো ও বাউস্টে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে তারপর হচ্ছে সে আবার মেকানিক্যালেই আবার ব্যাচেলর করতে ইউকেতে আসছে। তো খুবই আমার স্নেহের একজন ছোট ভাই, ওকে ভার্সিটিতে আমি কোনোদিন পাইনি, বাট ইউকেতে আসার পরে পাইছি। খুবই মানে ভালোবাসা তোমার জন্য সাকলাইন, দেখা হবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ভার্সিটি লাইফে সিনিয়র জুনিয়র যে বন্ডিংটা, এটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে? খুবই 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 গুরুত্বপূর্ণ। সিনিয়র জুনিয়র বন্ডিং তোমরা তোমরা যত পারো নেটওয়ার্কিং করো, ঠিক আছে? তোমাদের বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে নট অনলি বাহিরের ফান্ডিং বা কোনো কিছু, বাইরের স্কলারশিপ, দেখা যাচ্ছে কি তুমি তোমার নেটওয়ার্কিংটা তোমার সিনিয়র কারোর সাথে তোমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, যে ইউএসএ তে আছে, কানাডাতে আছে, ইউকে তে আছে, বিভিন্ন জায়গাতে আছে। এখন তার কোনো প্রফেসরের আন্ডারে কোনো পিএইচডি স্কলারশিপ আছে বা কোনো সামহাও কোনো স্কলারশিপে তুমি ও খোঁজ পাইছে, সে কিন্তু তার মাথার মধ্যে তার যে ভালো একটা মানে জুনিয়র আছে বা তার সাথে যার ভালো সম্পর্ক, সে কিন্তু ক্যাচ করবে তার কথা। এখন সে কিন্তু তাকে ওইটা ফরওয়ার্ড করবে যে দোস্ত তুই অ্যাপ্লাই করো, অথবা তুমি অ্যাপ্লাই করো, বা এরকম আর কি। দেখা যাচ্ছে যে নেটওয়ার্কিংটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন ক্ষেত্রে নট অনলি বাহিরের স্টাডি, দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন জবের ক্ষেত্রে কোনো সার্কুলার দিচ্ছে, ইন্টারনালি জব দেখা যাচ্ছে টান দিয়ে নিয়ে নিচ্ছে। তো ভার্সিটিতে সিনিয়র জুনিয়র অবশ্যই একটা ভালো বন্ডিং আমি মনে করি যে রাখা প্রয়োজন। আর কোনো, আমি আরেকটা অ্যাড করি, সরি, আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মন খারাপ হয় যে না আমার সিনিয়র ভাই এর এই কথাটা আমার খারাপ লাগছে। তো এরকম মন খারাপ করার কোনো কিছু নেই, ভাই ব্রাদাররা তো বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি তো হয়, তাই না? বিভিন্ন ধরনের অনেক ক্ষেত্রে অনেক কাজে অনেক সবকিছু, তুমি একটা কোনো ইভেন্ট হচ্ছে, কোনো একটা ইভেন্টে তো কোনো কিছুই মানে তোমার কাছে মনে হবে না, তুমি যেটা এক্সপেকটেশন করতেছো যে না আমাকে একটু স্টেজে ডাকুক, কিন্তু তোমার বড় ভাই দেখা যাচ্ছে তোমার না ডেকে আরেকজনকে ডাকছে, এখন তার মানে কি ভাইয়ের সাথে মনে হয় ওর খুব ভালো সম্পর্ক। মানে এরকম বিভিন্ন ধরনের তোমাদের একটা মানে ইয়া খারাপ লাগা থাকতে পারে, কিন্তু এটা মানে মনের ভিতরে রেখে একদম পুষে রাখার কোনো দরকার নাই। কারণ দেখা যাচ্ছে, দেখো এখন আমরা কিন্তু অনেক মিস করি আমাদের বড় ভাইদেরকে, অনেক ছোট ভাইদেরকে অনেক মিস করি যে এই বাহিরে আছি। কারণ এই ভার্সিটি লাইফ গুলো দেখবা তোমরা তোমরা অনেক মিস করবা, পরবর্তী যখন পাশ করে যাবা তখন বুঝতে পারবা যে আসলে বন্ডিংটা, ভাই ব্রাদারদের বন্ডিংটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা ভাইয়া, জীবনে তো সবসময় চলার পথ সহজ হয় না বা সহজ সময় যায় না। তো হুম হুম। কঠিন সময়ে কাদেরকে পাশে পেয়েছেন, যাদেরকে আর কি লাইভের মাধ্যমে ধন্যবাদ দিতে চান, বলা হয় নাই কখনো? আচ্ছা, আহ, কঠিন সময়ে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমার প্যারেন্টসকে। এটা হচ্ছে প্রথম ধন্যবাদ তাদেরকে। আমার প্যারেন্টসদের আসলে তাদের জন্যই এতদূর আসা, তাদের সাহায্য, তাদের সব সময় তাদের দোয়া, যে কোনো কিছু তো তোমার কোনো লাইফই মানে কোনো সহজ মানে সোজা পথে যায় না, মানে অনেক চড়াই উতরাই আছে। তো সেক্ষেত্রে উম, অবশ্যই একটা তাদেরকে ধন্যবাদ দেওয়া আসলে হয় না। আমার প্যারেন্টসকে লাইভের মাধ্যমে যদি তারা দেখে, আমি আমার প্যারেন্টসকে ধন্যবাদ জানাচ্ছি। নাম্বার টু হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সব টিচারদেরকে। তাদেরকে আসলে ইন্ডিভিজুয়ালি কাউকে ধন্যবাদ দেওয়া হয় নাই যে স্যার আপনাকে ধন্যবাদ, ম্যাম আপনাকে ধন্যবাদ। আসলে কিন্তু আমাদেরকে এই পর্যন্ত আমাদের যে ভূমিকা রাখছে কিন্তু আমাদের টিচাররাই, আমাদের স্যার ম্যামরাই কিন্তু আমাদেরকে
আহ, কি করতে হবে পরবর্তীতে, তোমরা কেন আমাদের বকাঝকা যদি করেও আমরা কিন্তু তখন হয়তো মন খারাপ হয় যে আমাদেরকে এইভাবে করে বললেন স্যারটা বা ম্যাডামটা, কিন্তু আসলে কিন্তু তারা আমাদের ভালোর জন্যই বলেন। সবসময় কিন্তু আমাদের যে তোমরা একটা ভালো একটা পজিশনে যাও তার জন্যই কিন্তু তারা মানে তোমাদেরকে বিভিন্ন ভাবে বকা দিয়ে হোক বা, কারণ সবার মাধ্যম তো সেম না, কারোর মাধ্যম বকা দেওয়া, কারোর মাধ্যম ভালোবেসে বোঝানো। তো দেখা যাচ্ছে স্যার ম্যাডামরা সবাই আহ, তাদেরকে অনেক ধন্যবাদ আমি দিতে চাই আমার এই পজিশনে আসার জন্য। তারপর আমি আরো ধন্যবাদ দিতে চাই যে আমার ব্যাচমেট সবাইকে ধন্যবাদ দিতে চাই তাদের সার্থকতা। আর এই কারণে আমি বলবো যে আমার আমার ব্যাচমেটদেরকে আসলে কি মানে এখন অনেকটা মিস করি ব্যাচমেটদেরকে, কারণ অনেকেই হয়তো আমাকে জানি না যে তারা আমাকে মনে করে কিনা, কিন্তু কয়েকজন আমার সাথে যোগাযোগ রাখে, সবার সাথে আসলে যোগাযোগ রাখা হয় না। তো যাই হোক, সবাইকেই খুবই ধন্যবাদ জানাচ্ছি, সিনিয়র জুনিয়র সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ভাই, আপনি যেহেতু দুই দেশে জব করেছেন, তো দুই দেশের জব স্টাইলের ভিতরে কি কোনো পার্থক্য আছে? কোনো জায়গায় মনে হয়েছে যে এখানে একটু বেশি ইন্ডিপেন্ডেন্স, এখানে একটু বেশি রেস্ট্রিকশন, এরকম কি কোনো কিছু মনে হয়েছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে এটা একটা মনে হয়েছে। কারণ হচ্ছে মানে যদি বলি বাংলাদেশের জবের ক্ষেত্রে, বাংলাদেশে আমার 9টা 5টা মানে 9টা 5টাই থাকতে হবে, অফিসে থাকতে হবে, কোনো করার কিছু নাই আমার। যেমনি হোক আমার 9টার দিকে ঢুকবো, কাজ কম থাকুক বেশি থাকুক, আমার ভার্সিটি মানে ইয়াতে অফিসে থাকতে হবে। আর বাহিরের দেশে হচ্ছে কি আমার যতটুকু সময় ততটুকু সময়টাই আমি, বাকি সময় আমি ফ্রি থাকতে পারি। মানে এরকম আর কি। আমার যে সময় থেকে যে সময়টা আমার মিটিং আছে, যে সময় থেকে যে সময় আমার ক্লাস আছে, যে সময় থেকে এই সময়টা আর কি আমি ইয়া করতে পারতেছি। অর্থাৎ আমার একটা নিজের একটা স্বাধীনতা আছে। দেশের ক্ষেত্রে হয়তো এই স্বাধীনতাটা একটু কম, কিন্তু ব্যাপারটা কি এটা না যে এই দেশের আসলে কিন্তু সবাই যার যার স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেয়। আচ্ছা ভাইয়া, আজকের লাস্ট কোশ্চেন বলা যায়, আহ, হুম। আপনার এখনকার ফিউচার প্ল্যান কি? মানে দেশে কি ফিরবেন নাকি ফরেনে সেটেল হওয়ার ইচ্ছা আছে? আমি প্রোগ্রাম শুরু হওয়ার সময় কিন্তু আমি একটা কথা বলছি যে সবারই একটা প্ল্যান থাকে যে আমি বাইরের একটা দেশে যাব। তো আমার এই কান্ট্রি সিলেকশনের ক্ষেত্রে যেটা বলছিলাম যে হচ্ছে আমি সেটেলমেন্টটা কি, আমি কি মানে ওই দেশে থাকবো নাকি চলে আসব। যেহেতু দেশ থেকে আমি আসছি, এটা আসলে কেউ খারাপ ভাবে নেওয়ার কোনো কিছু নেই। সবার কিন্তু একটা প্ল্যানিং থাকে যে বাহিরে কিছু করার, তাই না? তো যেহেতু বাহিরে আসছি, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন, তাহলে এই দেশেই আর কি আমার মানে জব টপ, ইন ফিউচারে জব টপ মানে ভালো জব টপ করার ইচ্ছা। ব্যাক বলতে বাংলাদেশ থেকে তো এখন সবকিছু, এখন বাংলাদেশে যাওয়া হবে, বাবা মা আছে সবার মানে ওটা যাওয়া হবে বছরে বছরে একবার করে, কিন্তু বাহিরেই আসলে থাকার ইচ্ছা। ভাইয়া সর্বশেষ, 3 আর্মি ইউনিভার্সিটি এবং আমরা যারা জুনিয়র আছি সকলের উদ্দেশ্যে আপনার কিছু অ্যাডভাইস। সকলের উদ্দেশ্যে মানে 3টা ইউনিভার্সিটি, এখন 3টা ইউনিভার্সিটি কয়েকদিন পরে কিন্তু 4টা হয়ে যাবে মনে হয়। বাউস্টে মনে হয় আরেকটা ব্রাঞ্চ হচ্ছে জি মনে হয় জি, খুলনাতে, খুলনায় একটা তৈরি হচ্ছে বাউস। বাউস পার্ট 2। জি তো জি, খুলনাতে। হ্যাঁ, যাই হোক প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের সবাই মানে সিনিয়র জুনিয়র যারা আছেন সবার প্রতি আসলে আমার মানে বিশেষ করে জুনিয়রদেরকে আমি বেশি ফোকাস দিচ্ছি এই কারণে যে তারা তো এখন ইউনিভার্সিটি লেভেলে আছে, তাদের হাতে এখন অনেক সময় আছে, অনেক সুযোগ আছে, অনেক সম্ভাবনা আছে। নতুন তারা নতুনদের জন্য তারা ভালো কিছু করতে পারবে। তো যারা 1-1 এ আছে বা 1-2 তে আছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বা শুরুর দিকে যারা শুরু করছে, তারা যদি এখন থেকেই প্রিপারেশন নেয়, বা যারা শেষের দিকে 3-1 3-2 তেও আছে বা ফাইনাল ইয়ারেও আছে, তারাও যদি এখন থেকেই যদি স্টেপ নেয় যে আমি বাহিরে যাব, নিজের আগে ভাবো যে হচ্ছে আমি কি করতে চাই, আমি নিজেকে কোশ্চেন করো যে আমি কি করব, আমি পাশ করার পর আমি এটা না তো মানে ইউনিভার্সিটি লেভেল মানে এটা না যে হচ্ছে আমি স্কুল যেরকম স্কুল পাচ্ছি তার মানে মানে একটার পর একটা ইয়ে করবো, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে হচ্ছে কি নিজেকে কোশ্চেন করো যে আমি আসলে কোথায় দেখলে নিজেকে হ্যাপি হব। আমি কি বাংলাদেশে জব করব, বা আমি কি হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে যাব, নাকি আমি বিসিএস দিব। তো আলটিমেটলি নিজেকে কোশ্চেন করো। নিজের যদি মনে হয় যে না আমি হ্যাঁ আমার ভীষণটা তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভিশনটা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে
মানে নিজেকে কোশ্চেন করো যে আমি কি করব, তোমার মন যেটা বলতেছে তুমি সেটা করো। এখন সেই লক্ষ্যটা স্থির রেখে ওটা তোমার কি কি করতে হবে, লাইক তুমি যদি হায়ার স্টাডিজ তোমার প্ল্যান থাকে, ওটাকে তোমার অ্যাচিভ করতে তোমার কি কি করতে হবে, তোমার আইএলটিএস করতে হবে, তোমার ইউএসএ হলে জিআরই করতে হবে, তারপর তোমার সিজি ভালো রাখতে হবে, পাবলিকেশনে ফোকাস দিতে হবে। তার মানে কি তোমার এরকম স্টেপ বাই স্টেপই ফলো করলেই তোমার হয়ে যাবে। অথবা তুমি যদি হচ্ছে কর্পোরেট জবের কথা চিন্তা করো, কর্পোরেট জবের জন্য কি তোমার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করতে হবে, তোমার নিজেকে নিজের সফটওয়্যার স্কিল বলো, বিভিন্ন ধরনের অনেক টেকনিক্যাল স্কিল বলো, এগুলো ডেভেলপ করতে হবে। তারপর বিসিএস এর কথা যদি চিন্তা করো, তাহলে কি তুমি বিসিএস যদি টার্গেট থাকে, তুমি এখন থেকে তুমি এমপি3 পড়া শুরু করো, তুমি পড়া শুরু করো, আহ, হচ্ছে তোমার বিসিএস এর প্রিপারেশন, কারেন্ট অ্যাফেয়ার্স গুলা পড়া শুরু করো, বিভিন্ন ধরনের তোমার বিসিএস এর পড়া করা শুরু করে দাও। তো তোমার আলটিমেটলি নিজের যদি লক্ষ্যটা স্থির রাখতে পারো, দেন তোমার জন্য এটা খুবই ভালো হবে লক্ষ্যে পৌঁছানোর জন্য। এটাই আমি সবার জন্য বলবো, আর বেশি কিছু বলবো না। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আজকের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। আমার খুবই ভালো লাগলো সবার সাথে। আসলে বাউস্টকে যে আমি আজকে কথা বলতেছিলাম, মানে আমি ভাবতেছিলাম যে আমি আবার ফিরে গেছি বাউস্টের সেই ক্যাম্পাসে, হাঁটতেছি ক্যাম্পাসের দিয়ে সবার এক এক সম্পর্কে, এক একটা ডিপার্টমেন্ট সম্পর্কে বলতেছি। হ্যাঁ, নন ডিপার্টমেন্টের স্যার ম্যাডাম গুলোর সম্পর্কে আমার বলা হয়নি। আমি আরেকটু ধন্যবাদ দিতে চাই। আমি একটু লেন্দি করি, যদি সমস্যা আছে? না না ভাই, কোনো সমস্যা নেই। অবশ্যই। আচ্ছা, আমার ক্ষেত্রে আমি যে আরেকটু লেন্দি করি, যে নন ডিপার্টমেন্টাল স্যার ম্যাডামরাও কিন্তু যথেষ্ট আমাদের জন্য অনেক কিছু করছেন। ঠিক আছে, যেরকম আমি যদি বলি, আমি আইটিএস এর প্রিপারেশন যখন নেওয়া শুরু করছি, তখন কিন্তু আমি শুরু করছিলাম নন ডিপার্টমেন্টাল স্যার দিয়েই। অর্থাৎ আমি প্রথমে মেহেদি স্যারের কাছে গেছিলাম। মেহেদি স্যার ছিলেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। তো স্যার হচ্ছে জাপান থেকে মাস্টার্স করে গেছিলেন, তো তার জন্য স্যার কিভাবে আইটিএস করবো, মানে এগুলো আমার জানার খুব আগ্রহ ছিল। দেন আমি কিন্তু খোরশেদ স্যারের থেকে, আমার ওই যে খোরশেদ স্যার ম্যাথমেটিক্স এর, তোমরা হয়তো অনেকে পাইছো খোরশেদ স্যারকে, এখন স্যার বাহিরে আছেন। তো খোরশেদ স্যারকে, তারপর শিশির স্যারকে, এগুলাকে সবাইকে আর কি আমি মানে আগে থেকে খোরশেদ স্যারের থেকে আমি অনেক ধরনের ইনফরমেশন নিয়েছি। ইভেন খোরশেদ স্যার থেকে কি কি আইটিএস এর জন্য কোন কোন বইগুলার, মানে বাহিরে ওই ক্যামব্রিজ এর 1 থেকে 14 ব্যতীত আরো কি কি স্যার পড়া যায়, বা এই টাইপের নোটস গুলা, এগুলো আমি কালেক্ট করছি। তো নন ডিপার্টমেন্টাল স্যার গুলাও কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল ছিলেন। তো আমাদের ডিপার্টমেন্টাল স্যার ম্যাডামরাও যেরকম ভালো ছিলেন, নন ডিপার্টমেন্টাল স্যার ম্যাডামরাও অনেক ভালো ছিলেন। তো সবাইকে অনেক শ্রদ্ধা, অনেক সম্মান রাখতেছি আজকের প্রোগ্রামটার জন্য, কারণ এভাবে আসলে বলা হয় না সবাইকে। অনেক ধন্যবাদ। আমি পার্সোনালি আপনার কাছে আশা করবো যে, যেহেতু বাউস্টের থেকে আপনি বাইরে গেছেন, তো আমাদের একজন সিনিয়র ভাইয়া বাইরে থাকা মানে আমাদের একজন মানে কি বলে ওটাকে, হচ্ছে প্রতিনিধি। সেখানে আমরা সেখান থেকে হেল্প আশা করতেই পারি। তো দেশের বাইরে থেকে আমরা আপনার কাছ থেকে একটু হেল্প পাবো এই আশা রাখতে পারি। তো এই বলে আর কি আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আমি হোস্টশিপটা ওয়াসিফুজ্জামান প্রামাণিককে হস্তান্তর করছি। ধন্যবাদ শামীম ভাই। ধন্যবাদ রমিজকে। আমার সর্বশেষ একটা প্রশ্ন আছে, যে আমাদের প্রোগ্রামটি কেমন লাগলো ভাইয়া আপনার? প্রোগ্রামটা আমার খুবই 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 ভালো লাগছে, আজকের প্রোগ্রামটা। আর আজকের এই প্রোগ্রামটার মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক কিছুই সবার সাথে শেয়ার করতে পারলাম। অনেক পুরাতন হচ্ছে অনেক স্টোরি শেয়ার করলাম। আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে এই প্রোগ্রামটার জন্য। খুবই সাজানো গোছানো একটা প্রোগ্রাম ছিল তোমাদের। তোমরা অনেক ইফোর্ট দিছো, নিয়াজ, ওয়াস, তারপর রাফা, তাতে তো হচ্ছে তোমরা কিন্তু অনেক ইফোর্ট দিছো, আমার সাথে অনেকদিন ধরে যোগাযোগ করতেছো ভাইয়া। বিশেষ করে নিয়াজ আমার সাথে অনেকদিন ধরে যোগাযোগ করতেছে, ভাইয়া আপনি কবে ফ্রি থাকবেন একটা প্রোগ্রাম করার জন্য। তো আমার খুবই ভালো লাগতেছে আজকে প্রোগ্রামটাতে উপস্থিত থাকতে পেরে। নিজেকে গর্ববোধ করতেছি আমি যে আজকে খুব ভালো লাগতেছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরাও আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আপনার সাথে সুন্দর করে আড্ডা দিলাম, অনেক ভালো লাগছে আমাদেরকে। তো দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। প্রোগ্রামটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, অথবা গ্রুপে পোস্ট করেও জানাতে পারেন। হ্যাঁ, দেখছি কমেন্টে যে অনেকেই বলছে যে তারা এই লাইভ প্রোগ্রামটি আরো চায়। তো সেক্ষেত্রে আমি সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই। পরবর্তী লাইভ সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিখবো, শেখাবো, এগিয়ে যাব, এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভরাত্রি।